এবং এত কিছু সার্জারি রয়েছে এই যে আমরা জানি, হঠাৎ করে শুধু হ্যান্ড সার্জারি। মানুষের ডিমান্ড এখন তো সেই টেপাফোন চলে না, তো হাত হাত মানে কতটা হাত? একদম ফিঙ্গার টিপ থেকে শুরু করে শোল্ডার। একটু বলছি এরম কি কিছু করতে পারেন আপনারা? ধরুন আমি চাই হাতটা একটু আমার বড় হোক, কানুন কা হাত। অনেক লোক আছে যাদের হয়তো একটা ফ্র্যাকচার হয়ে আছে, ক্রেপ ব্যান্ডেজ বেঁধে বহুদিন চালিয়ে নিয়েছে। ডাক্তারি করে সেটাকে ভাঙবো আবার। আর ডাক্তারবাবু কনুইতে এমন কি থাকে যে হাতের অন্য জায়গায় লাগুক, আর কনুইতে লাগলে একটা ইলেকট্রিক শকের মতন খাই আমরা টুং করে। এই যে আমাদের হাতের যে 3টে নার্ভ আছে, সেই 3টে নার্ভের একটা নার্ভ খুব সুপারফিশিয়ালি বোনের উপর দিয়ে যায়। তো কোথাও একটু ওই হাড়ের ওই ঠিক ওই জায়গাটা যদি একটু টাচ করে যায়, তাহলে ও এখান পর্যন্ত জানান দেয়। আর্টিফিশিয়াল এই হ্যান্ড ফিঙ্গার এগুলো এখন কিরকম এসছে? সেটা হচ্ছে মায়ো ইলেকট্রিক প্রসেসেস। তো ও সেটা কি করে, মাসেলের যে টোন বা মাসেলের যে ইম্পালস, সেখান থেকে ওই ইলেকট্রিক্যাল পাওয়ারটা নেয়, নিয়ে ডিফারেন্ট কাইন্ড অফ মুভমেন্ট করে। আচ্ছা, একলব্যর মতো যারা ধরুন গুরু দক্ষিণা দিতে আঙুল কেটে, তাদের জন্য কি এরকম করতে পারবেন যে এক্সট্রা আঙুল লাগিয়ে দিলেন? যদি এরকম কেউ করে তাহলে তাকে সবার প্রথমে তো রাঁচিতেই পাঠাতে হবে। কোন কোন স্পোর্টস স্টারদের সাথে আপনি ডিল করেছেন? যখন আমি অ্যাজ এ অর্থোপেডিক সার্জন কাজ করছিলাম, আমি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ডক্টর ছিলাম। তো বাইচুংদার কি কি ইনজুরি আপনি দেখেছেন? খেলতে গিয়ে ব্যাং হয়েছে এবং ওখানে আমার সামনেই কেটেছে, একদম ফালা ফালা হয়ে গেছে। তো এই পুষ্পার রোগটা কি হয়েছে? এই যে এরকম করে থাকে, ওটা ঠিক করা যায় না? Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ইনজেকশনের আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমরা, এবং আজকে দেহের খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান নিয়ে কথা বলবো, অর্থাৎ হাত। হাত মানে কি জিনিস বুঝতে পারছেন তো? একটা আঙুলও যদি বিগড়ে যায় বুঝতে পারবেন হাত কি জিনিস। তো হ্যান্ড সার্জারি শুনেছেন? হ্যান্ড সার্জারি শোনেননি? তো অর্থোপেডিক সার্জন, হ্যান্ড সার্জন ডক্টর আর্য রায় আমাদের সাথে আছেন। নমস্কার। এবং এত কিছু সার্জারি রয়েছে এই যে আমরা জানি, হঠাৎ করে শুধু হ্যান্ড সার্জারি। এই ব্যাপারটা নিয়ে আমারও কিছু বলার আছে। এটা এই আপনাদের এই মাধ্যমে আমি হয়তো এই ব্যাপারটা আজকে এক্সপ্রেস করব। যদি আমরা একটু পিছিয়ে যাই, দেখব যে হ্যান্ড সার্জারি বলে কোনো এন্টিটি নেই। জেনারেল সার্জারি আছে, তার আগে তো অর্থোপেডিকও ছিল না, শুধু সার্জারি ছিল। সার্জারি আগে লোকে বিদেশে গিয়ে, বিলেতে গিয়ে FRCS করে আসতো, করে সেখানে সমস্ত কিছুই প্র্যাকটিস করতো, সে জেনারেল হোক এভরিথিং। কিন্তু দেখা গেল আস্তে আস্তে মানুষের মধ্যে ডিমান্ডটা বাড়তে বাড়তে একটা টাইম এলো যে 70-এর দশকে কিছু কিছু লোকজন, স্পেশালি ভারতবর্ষের যেসব জায়গায় যখন আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালিজম হচ্ছে, ইন্ডাস্ট্রি বাড়ছে এবং ওই কাপড় জামার বাড়ছে, তৈরি করার যে ফ্যাব্রিক্স, এইসব জিনিসগুলো বাড়ছে, তো সেখানে দেখা গেল যে ওখানে শ্রমিকদের মধ্যে খুব হ্যান্ডের ইনজুরিজ হচ্ছে। এবং ওই সব জায়গা থেকেই আস্তে আস্তে এই কনসেপ্টটা এলো যে হাতের যে ট্রিটমেন্ট, সেটা কিন্তু যে আমরা সাধারণ যেভাবে ট্রিটমেন্টগুলো করি, সেগুলো করলে না প্রপার রেজাল্ট পাওয়া যাচ্ছে না, কিছু না কিছু একটা একটা ডেফিসিট রয়ে যাচ্ছে। তো সেই জন্যে 1973-এ বেশ কিছু সার্জন যারা এগুলো করতেন, স্পেশালি ওই সব জায়গায়, মুম্বাইয়ে, ব্যাঙ্গালোরে, চেন্নাইয়ে, কলকাতাতেও কিছু কিছু, তো সেই সব সার্জনরা ভাবলেন যে আমাদের একটা হ্যান্ড সার্জারির কিছু একটা স্পেশালিটি একটা করা দরকার, যেটা সার্জারিরই একটা পার্ট হবে। তো কি হলো যে বেশিরভাগ ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি থেকে কিছু লোক, আর অর্থোপেডিক তখনও নয়, ওরা সবাই মিলে একটা ফাউন্ডেশন তৈরি করলো। এটা 1973। সেখানে একটা খুব বড় ডক্টরের একজন নাম আছে, সেটা হচ্ছে ডক্টর বিবি যোশী। উনি একটা প্রতিকৃতি ছিলেন এই ব্যাপারে। ওনারা একটা বডি তৈরি করলেন, এটা ইন্ডিয়ান সোসাইটি অফ সার্জারি অফ হ্যান্ড। 1973 সালে প্রথম কনফারেন্স হলো। খুব ইন্টারেস্টিংলি, ফার্স্ট কনফারেন্স ওয়াজ ইন কলকাতা। আচ্ছা। এবং ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্যাট ওই বডির, যিনি ওই কনফারেন্সটা হলো ওইখানে যাদের নেতৃত্বে, ওনার নাম ছিল ডক্টর অশোক সেনগুপ্ত। তো সেটা একটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা বেশিরভাগই কেউ জানে না, এবং ইভেন হ্যান্ড সার্জনরাও অনেকে জানে না। তো সেটা একটা খুব আমাদের কাছে একটা বড় ব্যাপার যে ভারতবর্ষের প্রথম হ্যান্ড সার্জারি
বডির যে ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন ওনার নাম হচ্ছে অশোক সেনগুপ্ত। তো এইবার থেকে তারপর থেকে আস্তে আস্তে এটা গ্রো করতে শুরু করলো। এখন ইন্ডিয়ান সোসাইটি অফ সার্জারি অফ হ্যান্ড ইজ আ বিগ এন্টিটি, এখন অনেক অনেক মেম্বার্স রয়েছেন। বাট আনফর্চুনেটলি কলকাতা একটু পিছিয়েই ছিল এই ব্যাপারটাতে। গুটি কয়েক সার্জন আছেন যারা এগুলো হ্যান্ড করতেন, তাও স্পেসিফিক্যালি শুধু হ্যান্ড করব, হ্যান্ড অ্যান্ড আপার লিম্ব সার্জারি করব সেরকমও নয়, কীরকম সিচুয়েশনও এখানকার ছিল না। কিন্তু আস্তে আস্তে মানুষের ডিমান্ড, এখন তো সেই টেপাফোন চলে না, এখন তো আরও আরও কী করে পারফেকশন পাওয়া যায় সেই ব্যাপারটা আসছে। তো দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোরে কিন্তু এটা অনেক দিন আগেই চলে এসছে, কলকাতাতেও এখন এসে গেছে। কলকাতাতে যদি আমি কারোর নাম নিতে হয়, একজনের নাম আমি অবশ্যই নেব যিনি এটাকে খুব ড্র্যাগ করে এনেছেন এবং স্টিল খুব ভয়ঙ্করভাবে ফাইট করে চলেছেন এটাকে করার জন্য। ওনাকে দেখে আমরাও এগিয়ে এসেছি, সেটা হচ্ছে ডক্টর রবি ভরদ্বাজ। আচ্ছা, তো এখন আজকের দিনে আমাদের কলকাতায় বেশ কিছু হ্যান্ড সার্জন এসছে, কিছু নতুন ইয়াং জেনারেশন এসছে, আমরাও আছি, এবং আস্তে আস্তে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও বাড়ছে। স্যার আপনি এই হ্যান্ড সার্জারির একটা মানে খুব গুরুত্বপূর্ণ বাংলার ইতিহাস আমাদের সামনে তুলে ধরলেন, তাই আপনার হ্যান্ডেও একটা ঐতিহাসিক জিনিস আমরা তুলে দিতে চাই। থ্যাংক ইউ। আমাদের বহুদিন ধরে আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে জড়িয়ে রয়েছে এই নাম। শালিমারের একটা গিফট হ্যাম্পার রয়েছে আপনার জন্য, এর মধ্যে প্রচুর আপনি যাতে কবজি ডুবিয়ে খেতে পারেন তার রান্নার সমস্ত কিছু মজুত রয়েছে, এবং তার সাথে রয়েছে এই নারকেল তেলের কৌটো, অর্থাৎ যেটা আমরা সেই ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল শালিমারের, সেটাও রয়েছে আপনার জন্য। শালিমার আজকের পর্বের আমাদের গিফট পার্টনার স্যার। তো হাত হাত মানে কতটা হাত? বেসিক্যালি হ্যান্ড সার্জারি এই ওয়ার্ডটার মধ্যে যে যতটা আমাদের লিমিট, সেটা হচ্ছে গিয়ে একদম ফিঙ্গার টিপ থেকে শুরু করে শোল্ডার, এবং শোল্ডারের একটু উপর পর্যন্ত। কেন? কারণ কি, এই হাতের সমস্ত কাজ যে নার্ভের থ্রু দিয়ে হয়, সেই ব্র্যাকিয়াল প্লেক্সাস তৈরি হয় শোল্ডারের জাস্ট আগে। সো এই ব্র্যাকিয়াল প্লেক্সাসটাকে নিয়েই কিন্তু হ্যান্ড সার্জারি ডোমেনটা রয়েছে। তো বেসিক্যালি আমরা বলি যে ফিঙ্গার টিপ টু শোল্ডার। এবারে তার মধ্যে এই যেহেতু এই শোল্ডারটা নিচেই ইনারভেট করে, তো সেই জন্যে ব্র্যাকিয়াল প্লেক্সাসও হ্যান্ড সার্জারির অন্তর্গত। আচ্ছা, আর মোস্ট কমনলি কি কি সার্জারি আপনারা করে থাকেন? প্রথম থেকে যদি শুরু করি, শুরু হচ্ছে কনজেনিটাল থেকে। জন্মগত। সবাই আমরা দেখেছি দুটো ফিঙ্গার হ্যাঁ। অ্যাটাচ হয়ে আছে, জুড়ে আছে, একটা ফিঙ্গার বাঁকা হয়ে আছে। ঋত্বিক রোশনের কথা মনে করুন, একটা এক্সট্রা। এক্সট্রা। সো অল দিস থিংস আর কনজেনিটাল। দের আর লট অ্যান্ড লট। তো ওগুলোতে এক্ষুনি সব কিছু নাম্বার করে বলতে পারবো না, বাট দের আর লট অফ কনজেনিটাল ডিফর্মিটিস অফ ফিঙ্গার, হ্যান্ড, রিস্ট অ্যান্ড আপার লিম। তো সেই সব জিনিস থেকে শুরু করে তারপরে আসছি যেটা পরবর্তীকালে হয়, সেটা হতে পারে অত্যধিক ইউজের ফলে, সেটা একটু পরে, লাইক 15, 20, 22, 25, 30 বছরের পরে। আরেকটা হতে পারে যেটা চোট খেয়ে। সো এই তিনটে ভাগে আপনি ব্রডলি ভাগ করতে পারেন, এক কনজেনিটাল, এক পোস্ট ট্রমাটিক যেটা চোটের পরে, এবং থার্ড হচ্ছে কি ওভার ইউজ, যেটা স্পোর্টসম্যানদের ক্ষেত্রে হয়ে থাকে। সো এই তিন রকমভাবে আমরা এটাকে যদি ভাগ করি, তাহলে আমরা একটা মোটামুটি সাধারণ মানে যারা মেডিকো নয় তাদের জন্য এটুকুই না। তাহলে আমরা জন্মগত রোগই শুরু করি। জন্মগত রোগের যে সার্জারি করা হয় তাতে কিরকম, মানে তার প্রগনোসিস, মানে কতটা ঠিক হওয়ার প্রবণতা থাকে? তো দের আর লট অফ ডিফারেন্ট কাইন্ড অফ জন্মগত হ্যান্ডের ডিফর্মিটি হয়, যে ক্ষেত্রে বাচ্চাটা যখন জন্মায় তখন তার ওই হাতটাকে একদমই ইউজেবল থাকে না। কিন্তু এখন এত ডেভেলপড সার্জারিজ এসে গেছে যে ওই হাতটাকেই প্রথম থেকে যদি স্টেপ বাই স্টেপ সার্জারি করে যাওয়া হয়, সে বাচ্চাটা কিন্তু আবার ওই হাত দিয়ে নর্মালি সমস্ত কাজ করতে পারে। তো সেই জন্যে যখনই বাচ্চা প্রথমেই জন্মায় উইথ আ ডিফর্মিটি, তো সঙ্গে সঙ্গে একটা পেডিয়াট্রিক যে যিনি আছেন, উনি এটা রেফার করেন যে এটা কিন্তু আইদার সার্জিক্যাল, অর্থোপেডিক সার্জন বা কাউকে দেখাতে হবে, এবং সেখান থেকে আমাদের কাছে ওটা রেফারেল হয়ে আসে, এবং তখন আমরা ওটার স্টেপ বাই স্টেপ তার যদি প্রয়োজন হয় সেই সার্জারিগুলো করতে পারি। তারপরে অনেক সময় দেখা যায় যে ওখান থেকে না, পরে দেখা যাচ্ছে বাচ্চাটার বুড়ো আঙুলটা সোজা হচ্ছে না। এরকম কেসেস প্রায় আমাদের কাছে এভরিডেই আসে, যে ঠিকই ছিল, বাট মা কিছুদিন আগে লক্ষ্য করলো একটা আঙুল যেন কীরকম শক্ত হয়ে আছে, এই বাঁকা, নড়ে না। সেটাকে যদি আর্লি ডিটেকশন হয়, তাহলে আমাদের একটা টাইম লাইন থাকে, সেই টাইম লাইন অনুযায়ী আমরা ওটাকে করে দিই। ছোটো বাচ্চাদের হিলিং ক্যাপাসিটি খুব হাই, সো
it gets better in no time. যেহেতু এটা হ্যান্ড সার্জারি, তাহলে এটা কি মোস্টলি ডে সার্জারি করেন আপনারা? হ্যান্ডের বেশিরভাগ কেসেস কিন্তু ডে সার্জারিতে হয়ে থাকে, কিন্তু দেয়ার আর ফিউ সার্জারিজ যেগুলোর জন্য একটু সময় লাগে। আজকালকার দিনে বিদেশে প্রায় সমস্ত কমপ্লিকেটেড সার্জারি ডে সার্জারিতে কনভার্ট হয়ে গেছে, বিকজ ওদের ওখানে পুরোটাই আপনার ইন্স্যুরেন্স, যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা নিয়ে খুব প্রবলেম ভারতবর্ষে, কিন্তু ওখানে তো সময় তো ওখানে কেউ টাকা দিতে চায় না। যেই একদিন বাড়বে ইট উইল বি হিউজলি কস্টলি। সো সেই ব্যাপারটাকে করার জন্য আজকালকার দিনে এমন সমস্ত টেকনিক্স বেরিয়েছে যেগুলোতে ওই হাতের সার্জারিটা দিনের দিন করে দিনের দিন ছেড়ে দেওয়া যায়। অনেক সময় লোকে যে চেম্বার অফিস বলে, অফিসে সাইডে পাশের রুমে প্রসিজিয়ার রুম যেটাকে আমরা আগে বলতাম, সেখানেই অনেক সময় করে দেওয়া হয়, বাট অবশ্যই ক্ষেত্র বিশেষে সব কিছু। এখন একটা বেরিয়েছে যে ওয়াল আর্ন টেকনিক, ওয়াইড অ্যাওয়েক সার্জারি। তার মানে ওখানে কিন্তু পেশেন্টের জাস্ট সার্জেনই কিন্তু অ্যানাস্থেসিয়া দেয়, তার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেটা দিলে ফর ফিউ আওয়ার্স ওই জায়গাটা একদমই অ্যানাস্থেটাইজ থাকে, এবং তার জন্য কোনো ইকুইপমেন্টস বা কিছু লাগে না। সো ওই ওয়াইড অ্যাওয়েক সার্জারি করে আজকালকার দিনে অলমোস্ট 80-90% কেসেস ডে কেয়ারে করা যায়। এবার আসি স্যার, হাত ভেঙে যাওয়া, ফ্র্যাকচার, কেউ যখন পড়ে যায় হাতের কোন অংশটা মোস্টলি ক্ষতিগ্রস্ত হয়? হ্যাঁ, লক্ষ্য করে দেখবেন যখনই আমরা কিছু পড়ে যাই কিংবা কোনো কিছু একটা চোট আঘাত থেকে নিজেদের বাঁচাতে চাই, সেখানে কয়েকটা অ্যাকশন হয়। কীরকম? আমরা যদি পড়ে যাচ্ছি, রিফ্লেক্স আমাদের এমনভাবে কাজ করে যে আমরা হাতটাকে এক্সটেন্ড করে ফেলি, সো উই ফল ইট লাইক দিস। সো এটাকে আমরা বলি ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড, এইভাবে। আবার অনেক সময় যদি অন্যরকমভাবে পড়ছি পিছন দিকে, তখন হাতটা অনেক সময় এইভাবেও পড়তে পারে। সো আইদার এক্সট্রিম ফ্লেকশন আর আইদার একদম ফ্লেকশন আর এক্সটেনশন, এইটার উপরে ডিপেন্ড করে কী ধরনের ফ্র্যাকচার হচ্ছে, এটা একটা। তারপরে ধরুন, জাস্ট ফর এক্সাম্পল, যখনই কোনো একটা জায়গায় হাতটা ক্রাশ হতে চলেছে, অ্যান্ড তার ঠিক আগের মুহূর্তে আমাদের রিফ্লেক্স কী হবে? হাতটাকে টেনে নেওয়া। ফর এক্সাম্পল, ওই যে সেই আখের রসের মেশিন হয়, এই যে ইনজুরিটা দেখবেন ওতে কি হয়, এই হাড়ের শুধু হাড়টা এবং টেন্ডনগুলো বাঁচা থাকে, আর মাংসগুলো পুরোটা ডিগ্লোভড হয়ে বেরিয়ে যায়। এর কারণ যেই হাতটা ওখানে ঢুকলো, আমাদের রিফ্লেক্স ওইটাকে টেনে নেওয়া, ওই টান এবং ওই অপোজিট টানে কি হয়, পুরো মাসেলটাকে একদম পুরো ওই টেন্ডন অ্যান্ড বোনটাকে রেখে পুরো টিস্যুগুলো বেরিয়ে চলে গেল। সো এই ধরনের ইস্যুসগুলো হয়, যেগুলো হচ্ছে গিয়ে ঠিক এক্স্যাক্টলি ওই ট্রমার উপরে ডিপেন্ড করে আর কি। যদি আউটস্ট্রেচ হ্যান্ডে পড়েন, তাহলে হয় ডিস্টাল রেডিয়াসের ফ্র্যাকচার হবে এই হাড়টার, রিস্টের যে কবজির যে হাড়টা, বড় হাড়টা, কিংবা ওখানে অনেক ছোটো ছোটো 7-8টা হাড় আছে, তার মধ্যে একটা স্ক্যাফয়েড বলে একটা হাড় আছে, যেটা নৌকোর মতো দেখতে, কাজু বাদামের মতো দেখতে, ছোট্ট কাজু বাদাম, সেটাতে অনেক সময় ফ্র্যাকচার হয়, খুব বেশি, খুব ফ্রিকোয়েন্টলি। তো এই ফ্র্যাকচারগুলো একদম মানে সেট পিসের মতো, মানে এইভাবে পড়লে ওটা ভাঙবে, বুঝতে পারছেন? তো সেই জন্যে অনেক সময়ই আমরা যেটা বলি যে যদি আপনারা ছোটোখাটোভাবে কোনো ইনজুরি হয় হাতে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সবসময় একটা টেন্ডেন্সি রয়েছে যে আমরা ওটাকে একটু আইসপ্যাক দিয়ে একটু একটা প্যারাসিটামল বা একটা কিছু কম্বিফ্লাম খেয়ে নিলাম, অ্যান্ড উই ফিল দ্যাট ইট ইজ ওকে। আমার মতে ছোটোখাটো ইনজুরিকেও কিন্তু একবার একটা প্রপার লোকের কাছে দেখিয়ে নেওয়া দরকার, যাতে করে এটা মিস না হয়। আর মিস হলে তখন এটা অন্যরকম কনসিকুয়েন্সেস হয়, যেটা অনেক সময় আমরা সব রকম চিকিৎসা পদ্ধতি করার পরেও কিছু ডেফিসিট আমাদের রয়ে যায় ফাংশনালি। মানে সেক্ষেত্রে রেডিওলজিক্যাল ইভ্যালুয়েশন, মানে একটা এক্সরে করে দেখে নেওয়াটা খুব জরুরি, খুব জরুরি। রেডিওলজিক্যাল ইভ্যালুয়েশন আজকের দিনে গলিতে গলিতে, তো এটা একটা ছোট্ট এক্সরে করে দেখিয়ে নিতে কোনো ক্ষতি নেই। কিন্তু হ্যাঁ, দ্য ইম্পর্টেন্স হচ্ছে গিয়ে এই যে আমরা এতক্ষণে ব্যাকগ্রাউন্ডে কথা বলছিলাম যে এই হ্যান্ড সার্জারি, ওই হ্যান্ড সার্জারির বেশ কিছু স্মল পয়েন্টস আছে যে প্রপার ভিউটা না করলে আমরা ওই এক্স্যাক্ট ফ্র্যাকচারটা দেখতে পাবো না। তো আগেকার দিনে তো এপিল্যাটারাল আমরা বলতাম যে এই সামনের দিক থেকে সাইড থেকে, এই দুটো ছবি দেখলেই আমাদের ক্লিয়ার হয়ে যায়। কিন্তু হাতের এমন জায়গা আছে যেখানে অনেকগুলো হাড় একই লাইনে থাকে, তো আপনি যদি ল্যাটারাল করেন, এভরিথিং উইল বি ওভারল্যাপড, ইউ ওয়ন্ট ফাইন্ড এনিথিং। তো ওখানে অনেক ছোট স্মল থিংস আছে যেখানে, তো তার দ্য সলিউশন ইজ
যে ইউ ডোন্ট ডু ইট ইয়োর সেলফ, নিজে না করে একজন কোনো হেলথ প্রফেশনালকে দেখিয়ে তারপরে করুন। এটা অনেক সময় আমি দেখেছি পেশেন্টরা কী হচ্ছে, একটু চোট লেগেছে, নিজেরাই এক্স রে করে, সেলফ লেখা আছে দেখবেন, সেলফ এক্স রে করে তারপর ডাক্তারের কাছে পৌঁছেছে, কিন্তু সেই এক্স রে ইজ ইনকনক্লুসিভ। ওই জন্য আমরা সবসময় এটাকে প্রিচ করি যে অলওয়েজ শো টু এ ডক্টর, ইফ ইট ইজ রিকোয়ার্ড হি উইল রাইট ইউ প্রপার ভিউ। ওই প্রপার ভিউটা ছাড়া কিন্তু আপনি ওই ফ্র্যাকচারটাকে ডিটেক্টই করতে পারবেন না। মানে সবচেয়ে সোজা হিসেবে একটা জিনিস বলি, আপনি এই 2 ডাইমেনশনালি এই লোকটাকে দেখছেন, আপনি ভাবছেন বাহ এর তো শুধু এই ছবিটা আছে আর কিছু নেই, কিন্তু যদি আপনি 3 ডাইমেনশনালি দেখেন তাহলে দেখবেন এর একটা হ্যান্ডেলও আছে। আবার যদি এটাকে উল্টে দেন তাহলে দেখবেন এর তলায় একটা ছোট গর্তও আছে। তো সুতরাং ওই 2 ডাইমেনশনাল পিকচার যেটা আপনি সেলফ লিখে করেছেন সেটা বেকার, আপনার পয়সা জলে গেল। সুতরাং ডাক্তারবাবুকে দেখেই ডাক্তারবাবু যেটা লিখে দেবেন সেটাই করাবেন। ফ্র্যাকচার আমরা দেখলাম যে সিম্পল ফ্র্যাকচার কি শুধু কাস্ট করলেই হয়ে যাচ্ছে এরকম ফ্র্যাকচার, আর যদি এরকম কোনো বড় একটা অ্যাক্সিডেন্ট যেখানে একটা কম্পাউন্ড ফ্র্যাকচার হয়েছে সেক্ষেত্রে আপনারা কি করেন? হ্যাঁ, এই হ্যান্ড সার্জারিতে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা হচ্ছে কি, এখানের হাত শুধু বোন তো না, সফট টিস্যু, লিগামেন্ট, টেন্ডন অ্যান্ড এভরিথিং। তো নাও এবারে ধরুন একটা ছোটোখাটো ফ্র্যাকচার, এমনি পড়ে গেলেন, একটা ভাঙলো, সে ভেঙে ওটা ওখানেই রয়েছে, সরে টরে যায়নি। যদি আমরা দেখছি যে এখানে একটা কথা যে দেখবেন আমাদের শোল্ডার থেকে শুরু করে এত দূর পর্যন্ত মাত্র 3টে জয়েন্ট, এখান থেকে শুরু করে এখানে নিউমারাস জয়েন্ট। ওয়াই ইট ইজ ক্রিয়েটেড? বিকজ ফর মুভমেন্ট। মুভমেন্ট ইজ দ্য লাইফ অফ দ্য হ্যান্ড। মুভমেন্ট ছাড়া তো কিছু না। তো মুভমেন্টটাকে আমাদেরকে করতে দিতে হবে এনি হাউ। তো আমাদের ট্রিটমেন্টেরও, আমাদের যে ট্রিটমেন্ট আমরা করব সেই ট্রিটমেন্টের মেন স্ট্রিম হবে এটাই যে চিকিৎসাটা চলবে যাতে করে পেশেন্টের ব্যথাও কমে, প্রবলেমটা সলভ হয়, আর ইন দ্য মিন টাইম পেশেন্ট মুভও করতে পারে। সো এই 3টে জিনিস দেখতে হয়। এবারে ফ্র্যাকচার যখন হলো তখন যদি আমি দেখি সেই ফ্র্যাকচারটা স্টেবল আছে, স্টেবল কী করে বুঝবো? যদি আমি মুভ করাতে পারছি বাট ফ্র্যাকচারটা নড়ছে না, তাহলে ওটা স্টেবল। কিন্তু আমি যেই নাড়াতে যাচ্ছি ওটা সরে যাচ্ছে, দেন ইট ইজ আনস্টেবল। এটা অবশ্যই জেনারেল সাধারণ চেম্বারে দেখা যাবে না, সেটা একটু অবশ করেই দেখতে হয়। তো এই স্টেবল আনস্টেবলের ব্যাপারটা থাকে। এই স্টেবিলিটির উপরে ডিপেন্ড করে যে আমি এটা প্লাস্টারে যাব নাকি আমরা অন্য কোনো ইন্টারভেনশন করব, এটা একটা। দ্বিতীয় হচ্ছে কি, যেটা আপনি জিজ্ঞেস করলেন সফট টিস্যু বা মাসল, টেন্ডন, এইগুলোর কি ব্যাপার? এই ব্যাপারগুলো হলো গিয়ে যখন কোনো ক্রাশ ইনজুরি হয় হাতে, তখন সেখানে হাড় যেমন ভাঙে, হাড় যেমন ডিসলোকেট হয়, সঙ্গে সঙ্গে তার উপরের কভারিং লাইক মাসলস, টেন্ডন ছিঁড়ে যেতে পারে, নার্ভ, আর্টারিজ সেগুলো ছিঁড়ে যেতে পারে, ল্যাসারেশন হতে পারে, এবং একটা ওভারঅল একটা টোটাল ইনজুরিজ হতে পারে। তখন আমাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিসকে আবার সেই পুরনো জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করতে হয়। মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, আমরা অনেক সময় সেগুলো সমস্ত সব রিপেয়ার করার পরে দেখলাম যে ওইটা কভার করার মতো কিছু নেই, স্পেশালি হাতে। কভার মানে যদি ধরুন কাটলেন, কাটার পরে টেন্ডনটা ছেঁড়া আছে, বোনটা ভাঙা আছে, আপনি সেগুলোকে সব রিপেয়ার করলেন, করার পরে দেখা গেল যে এখানে এত বড় একটা গর্ত হয়ে রয়ে গেল, ওখানে ওই টিস্যুটা নেই যেটা দিয়ে ওটা ঢাকা হবে, ওটাকে তো খুলে রাখা যায় না। তখন কি করতে হয়? তখন আমাদেরকে শরীরের অন্য কোনো জায়গা থেকে টিস্যু ওইদিকে ট্রান্সফার করতে হয়। ওটাকে আমরা বলি ফ্ল্যাপ কভার। ওই ফ্ল্যাপটা খুব ইম্পর্ট্যান্ট। সেই জন্যে হ্যান্ড সার্জারিতে কিন্তু অ্যাকচুয়ালি যেমন অর্থোপেডিক সার্জনরাও আসে, খুব প্লাস্টিক সার্জনরাও আসে। সো ইট ইজ এ ওভারল্যাপ বিটুইন অর্থোপেডিক সার্জারি অ্যান্ড প্লাস্টিক সার্জারি। তো ওই ফ্ল্যাপ কভারটা এটা ওদের ট্রেন্ড, ওরা ট্রেন্ড এই ব্যাপারে, আর আমরা হচ্ছে কি হাড়ের ব্যাপারে ট্রেন্ড। এবারে যখন আমি হ্যান্ড সার্জন হব অ্যাজ এ অর্থোপেডিক, আই নিড টু লার্ন দ্য ফ্ল্যাপ টেকনিক, আর ওরা যখন হ্যান্ড সার্জন হবে দে নিড টু লার্ন দ্য বোন অ্যান্ড জয়েন্টের যে মেকানিজমগুলো। তো এইভাবে আমরা কি করি, ওখানে লাইকলি টিস্যু দিয়ে, ধরুন এখানে হাতটা, এখানে পুরো এখানটা পুরো ডিগ্লোভিং হয়ে গেছে, লিগামেন্ট, টেন্ডন আপনি রিপেয়ার করলেন, অন্য কোথাও থেকে নিয়ে বা কিছু করলেন, দেখলেন যে মোটামুটি একটা পজিশনে এসছে, তারপরে এটাকে কভার করতে হবে। তখন আমরা হয় গ্রোইন থেকে বা পেট থেকে কিংবা হাতেরই অন্য জায়গা থেকে ফ্ল্যাপটাকে নিয়ে ঘুরিয়ে ওইটাকে কভার করি। ফ্ল্যাপ কি, এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত এপিসোড রয়েছে প্লাস্টিক সার্জারি নিয়ে, যার লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। ফ্ল্যাপের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। তো ডাক্তারবাবু, অনেক ক্ষেত্রে আপনারা প্লেট লাগান,
এই প্লেট লাগানো ব্যাপারটা সবাই জানে, কখন আপনারা ডিসাইড করেন যেখানে প্লেট লাগাতে হবে এবং এটার প্রসেসটা একটু বলুন। হ্যাঁ, এই যেটা এক্ষুনি আমরা বলছিলাম যে যখনই ওই হাড়টা ভাঙছে এবং হাড়টা ভেঙে এমন আছে যে ওটা নিজের জায়গায় নেই, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। গুঁড়ো গুঁড়ো হয়েছে কিংবা সরে গেছে, কিংবা সরে এমনভাবে সরে গেছে, হয়তো গুঁড়ো হয়নি, হয়তো একটাই ভেঙেছে, ভেঙে ওটা এমনভাবে মাসল পুলে সরে রয়েছে যে ওটাকে আপনি বাইরে থেকে আবার নিজের জায়গায় আনতে পারছেন না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এমন একটা কিছু ব্যবস্থা করতে হবে যাতে ও হাড়টা অ্যাটলিস্ট মুখে মুখে লেগে থাকে, মানে যাতে করে ওর যে হাতের যে লেংথ, সেই লেংথটাকে তো মেনটেন করতে হবে, নাহলে তো মাসেলগুলো কাজ করবে না। একটা যদি আপনি দেখেন যে খাঁচা করেন, ধরুন একটা বাঁশ রয়েছে, তার উপরে আপনি খড় লাগিয়েছেন, তারপর মাটি লাগিয়েছেন, তো ওই বাঁশটা যদি ভাঙা থাকে তাহলে তো এভরিথিং উইল বি আনস্টেবল। তো সেই জন্য যদি হাড়টা ভেঙে গিয়ে সরে গিয়ে থাকে, তাকে আবার নিজের জায়গায় এনে ওটাকে যেই আপনি লাগাবেন তখনই ব্যাপারটা স্টেবল হবে, তখনই ওই ঘাটা হিল হবে, হাড়টাও হিল হবে। তো ওই লাগানোর সময় ওখানে আমাদের ডিফারেন্ট টেকনিক্স থাকে, সেটা প্লেট হতে পারে, নেল হতে পারে, বা অন্য কোনো আরও পদ্ধতি থাকতে পারে, যেগুলো দিয়ে আমরা ওখানে ওই বাইরে থেকে কিছু একটা দিয়ে ওই হাড়টাকে নিজের লেন্থটাকে মেনটেন করিয়ে দিই। তো সেই হিসেবে ওইটা করার পরে আমরা কিছুদিন রাখার পরে তখন বোন তো নিজেই হিল হয়, আমাদের কিছু করতে হয় না। আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কি ওটাকে নিজের অ্যালাইনমেন্টে নিয়ে আসা এবং ওই লেংথটা যেটা লস হয়েছিল ভেঙে যাওয়ার ফলে সেটাকে রিক্রিয়েট করা। ডাক্তারবাবু বলছি, এরম কি কিছু করতে পারেন আপনারা? ধরুন আমি চাই হাতটা একটু আমার বড় হোক। হ্যাঁ, এটা তো খুব আজকের দিনে খুব ইম্পর্টেন্ট একটা হ্যাঁ, মানে এখান থেকে আপনার সাথে হ্যান্ডশেক করতে হ্যাঁ, পারবো, না না, কানুন কা হাত। জোকস অ্যাপার্ট, কিন্তু এখানে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট এটাই যে ধরুন ফর এক্সাম্পল একজন লোকের এমনভাবে এলবোটা ভাঙলো, চ্যাটার্ড হয়ে গেছে, তো এবারে কোনোভাবে সেই হাড়গুলোকে মোটামুটি করে জোড়া লাগানো গেছে এবং এলবোটা আবার মোটামুটি একটা ফাংশনাল হয়েছে, অন্তত সেই লোকটা নিজের হাতটা দিয়ে কিছু ইউজ করতে পারছে। বাট ফর দিস রিজন ওর হাতটা শর্ট এন হয়ে গেছে। এবারে একটা হাত এরকম আর একটা হাত এরকম থাকলে তো ইট ইজ ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে তখন আমাদের করতে হয় কি, সেখানে দের ইজ অপশনস টু ইলংগেট। সেই ইলংগেট করার জন্যে একটা স্পেশাল প্রসিজিয়ার আছে যেটাকে ইলিজারভ বলি। এটা যদি একটু সহজ ভাষায় বলেন। ইলিজারভ বললেন একজন সায়েন্টিস্ট ছিলেন রাশিয়ায়। আচ্ছা। উনি ওই যুদ্ধের সময় না, ওখানে যুদ্ধের সময় তখন শীতের দেশ ওখানে, তো ওখানে উনি ওই কুকুরের উপরে ওই একটা মেশিনের মতো, ঠিক মেশিনও না, একটা রাউন্ড এরকম রিংস বানিয়ে ওটাকে অ্যাপ্লাই করে ওটাকে হিল করিয়েছিলেন। যেমন আমরা ধরুন বাইরে থেকে ভিতর থেকে প্লেট লাগিয়ে দিই স্ক্রু দিয়ে, সেরকম, কিন্তু তার জন্য কাটাকাটি করতে হয়। এদের জন্য কাটাকাটি না করে জাস্ট সাইকেলের স্পোকের মতো 2-3টে স্পোক ঢুকিয়ে দিলেন একটা ফ্র্যাকচারের নিচে আর ফ্র্যাকচারের উপরে, বাইরে থেকে রিং দিয়ে ধরে রাখলেন, স্টেবিলিটি মেনটেন হলো, হাড়টা জুড়ে গেল। সো এটা হচ্ছে কি প্রথম টেকনিক, হাড়টা জোড়ানোর। এরপরে এবারে ওই যে দুটো রিং, সেই দুটোর যে জাংশনগুলো আছে সেগুলোর মধ্যে যদি ধরেন ছোটো 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 রিব করা থাকে, মানে ওই থ্রেডস, সেই থ্রেডস দিয়ে যদি আপনি একটু একটু করে ঘোরাতে থাকেন, ধরুন 4টে রিব আছে, দুটো রিং, 4টে রিব রয়েছে এবং তাতে থ্রেড করা আছে। প্রত্যেক দিন ওই 4টে রিবকে আপনি 1/2 মিলিমিটার বা 1/4 mm ঘোরাতে থাকলেন। তো ইন এ 20 days 1 month time it will elongate। যেটা আমরা দেখলাম ডিস্ট্রাকশন অস্টিওটমিতে আমরা ম্যান্ডিবল বড় করার সেই জন্য ফ্র্যাকচারটা যেটা জুড়ছে, জোড়ার সময় তো ওটা নরম থাকে, ওটা তো তখনই কনসলিডেট হচ্ছে না, সেই জুড়ছে, সেই যে নরম ব্যাপারটা, তখনই তুমি যদি তাকে আস্তে আস্তে কন্ট্রোল ট্র্যাকশন দিতে থাকো, টান পড়তে থাকে, তাহলে ওই হাড়টা বাড়তে থাকে লম্বায়। তো এটা একটা যুগান্তকারী আবিষ্কার, যদিও উনি এটার জন্য নোবেল পাননি, কিন্তু পাওয়া উচিত। হি হ্যাজ ডান আ মার্ভেলাস জব, মানে একটা হাড়কে ইলংগেট করে দেওয়া। অ্যান্ড এরকম হিস্ট্রিতে আছে যারা এরকম পায়েও ওরা করে থাকে, তো পায়েও ওরা এইটুকুনি পাকে এরকম এতটা লম্বা করেছে। এবার আপনাকে একটা প্রাথমিক চিকিৎসা রিলেটেড প্রশ্ন করব। যখন আমরা দেখি সামনে কারোর একটা ইনজুরি হয়েছে, হয়তো হাত ভেঙে গেছে, অথবা দরজায় হাত বা আঙুল চিপে যাওয়া খুব কমন জিনিস, বা অনেক সময় আমারই পরিচিত একজনের একটা বাচ্চার এরম হয়েছিল যে মানে গাড়ির দরজায় লেগে আঙুলটা জাস্ট খসে পড়ে গেছিল। এই রকম সময় প্রত্যক্ষদর্শী যারা আমরা সামনে থাকি, কিভাবে পেশেন্টের সাথে ডিল করা উচিত? দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি চিপে গেল আর একটা হচ্ছে কি খসে পড়ে গেল বা কেটে পড়ে গেল। তো এই দুটো একটু ডিফারেন্টলি ডিল করতে হবে। যদি চিপে যায় তাহলে তো সবার প্রথমে ওখান থেকে হাতটাকে রিট্রিভ করে আপাতত
ওই ব্লিডিংটা বন্ধ করা। ব্লিডিং বন্ধ করার সব থেকে ভালো উপায় হচ্ছে কি টু প্রেস ইট উইথ সামথিং, টু প্রেস ইট ফর অ্যাটলিস্ট 5 মিনিটস, তাহলেই ব্লিডিংটা বন্ধ হয়। ব্যথা হবে অবশ্যই, কিন্তু আপাতত ব্লিডিংটা বন্ধ করতে হবে এবং প্রয়োজন পড়লে ওটাকে একটু হাতটাকে, সবার প্রথম যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কি ওকে এলিভেট করে রাখতে হবে। মানে এই ব্যাপারটা- ঝুলিয়ে রাখা, হ্যাঁ, না, এলিভেট উপরের মানে উপরের এলিভেট দিকে। গ্র্যাভিটির উপর দিকে রাখতে হবে। সো আমি সবসময় বলি, যদি আপনার হাতের আঙুলের বা রিস্টের কোথাও ইনজুরিজ হয়, ইউ হ্যাভ টু কিপ ইট টু দ্য অপোজিট শোল্ডার, অ্যাটলিস্ট এইটুকু, এইভাবে। এইটা মাথায় রাখতে হবে। তো এলিভেট করলে সবটাই কমবে, ফোলা ব্যথা সবটাই কমবে, আর ব্লিডিংও কমবে। তো এটা একটা হলো এলিভেট করে রাখা। আর ওটাকে কোনো একটা কটন ব্যান্ডেজ বা কিছু একটা দিয়ে জাস্ট চেপে ধরে অ্যাজ সুন অ্যাজ কোনো ডক্টরের কাছে নিয়ে যাওয়া। যদি এটা ক্রাশ হয়ে থাকে, দরজায় লেগে ধাক্কাকে, এটাই, এর বেশি ওই মুহূর্তে আর করার কিছু থাকে না। এলিভেট করাটা বেশি ইম্পর্টেন্ট, এইটাই মাথায় রাখতে হবে যে ওটাকে এরকম করে ঝুলিয়ে নিয়ে যাবে না। এমনকি আমাদের ছোটবেলায় ব্যান্ডেজ শেখানো হতো কর্মশিক্ষা, শরীরশিক্ষা ক্লাসে, তো সেখানে প্রথমেই ছিল যে রুমাল দিয়ে, হ্যাঁ, ওটাকে হাত থেকে তুলে হাতটাকে রাখতে হবে, বা- স্লিং কি করে বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা তো রুমাল আমিও বা গামছা যাই থাকুক, যেটা খুব বেঁধে important। আর কি ঝুলিয়ে নিয়ে খুব ইম্পর্টেন্ট। তারপর পেশেন্টকে আপনি যা পাবেন হাতের সামনে যে কোনো কাপড় দিয়ে ওটাকে জাস্ট এটাকে স্লিং করে বেঁধে, যাতে হাতটা এলিভেটেড থাকে। সো এটাই মানে আপনার যে প্রশ্নটা, তার উত্তর এটাই। হ্যাঁ, তারপর আপনি ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেন। নিয়ে গেলেন। সেকেন্ড হচ্ছে কি, যদি কেটে পড়ে গেছে ফর অ্যাক্সিডেন্টালি ওর কিছু একটা, কেউ মারামারি হয়েছে বা কেটে পড়ে গেছে, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা সবার প্রথমে যেটা, প্যানিক করবেন না। এটা খুব বলা সহজ, কঠিন ব্যাপার, কিন্তু আলটিমেটলি প্যানিক করবেন না। কি করতে হবে, যে ওই পার্টটাকে কোথাও কিছু না করে নর্মাল স্যালাইনে রাখতে হবে। নর্মাল স্যালাইনে যতটা সম্ভব ক্লিন আপ করা যায়, খুব বেশি না ঘাঁটাঘাঁটি করে, একটা কোনো পলিপ্যাক বা কোনো একটা ক্লিন প্যাকেটের মধ্যে ওটাকে ঢুকিয়ে, ওটাকে গার্ডার বা কিছু একটা দিয়ে বন্ধ করতে হবে। তারপর একটা কন্টেনারে একটু আইস নিয়ে তার মধ্যে ওটা দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে। কোনো সলিউশন না, না কোনো বেটাডিন, না কোনো এক্সট্রা কিছু কালারফুল কোনো সলিউশন শুড বি ইউজড। নো কেমিক্যাল সলিউশন শুড বি ইউজড ফর ট্রান্সপোর্ট পারপাস টুয়ার্ডস দ্য হসপিটাল। এরপরে সেকেন্ড প্রশ্নটা হচ্ছে গিয়ে কতক্ষণের মধ্যে। ছোটো পার্টগুলোর ক্ষেত্রে 6 ঘন্টা কিন্তু গোল্ডেন পিরিয়ড। 6 আওয়ারের মধ্যে গেলে, যদি অ্যাডিকুয়েটলি নলেজেবল সার্জন ওখানে থাকেন, তাহলে কিন্তু ওটাকে করা যেতে পারে। অবশ্যই ইট উইল ডিপেন্ড অন হসপিটাল টু হসপিটাল। এখন টার্সিয়ারি হসপিটালে ওকে, বাট জেনারেল হসপিটালে হয়তো ওটা করা যাবে না। কিন্তু যদি বড় কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, তাহলে হয়তো সেই সময় আঙুলটা বেঁচে যাবে। ওটাকে বলে রিপ্লান্ট। ওই ফিঙ্গারের সঙ্গে ওই পার্টের সাথে ওটাকে আবার আবার লাগিয়ে জুড়িয়ে দেওয়া দেওয়া সম্ভব। জুড়িয়ে দেওয়া সম্ভব, আচ্ছা। জুড়িয়ে দেওয়া সম্ভব। ওটাকে রিপ্লান্টেশন বলে। এবং ওখানে কি করতে হয়, ওখানে হার্টটাকে জোড়া দিতে হয়, টেন্ডনগুলোকে জোড়া দিতে হয়, আর আর্টারি এবং নার্ভগুলোকে জোড়া দিতে হয়। ইটস আ টিডিয়াস প্রসেস, ইট টেক্স টাইম, কিন্তু এটা পসিবল। তো এরকম আঘাত লাগলো, তো প্রথম যে ফার্স্ট এড শুনলাম, তা কি কি করণীয়, একটা লোকের কি কি করণীয়? তো ফার্স্ট এডে যেটা সব থেকে বেশি, আগে আমি যদি হাত নিয়ে কথা বলি, তাহলে সবার প্রথমে যেটা আমি বারবার সবাইকে এটা রিপিটেডলি বলি, যে প্রথমেই না, কোনো হাতে চোট লাগলে সবার প্রথম যেটা আমাদের করণীয়, ফার্স্ট, নট টু থিঙ্ক, সমস্ত রকম কনস্ট্রিক্টিং অবজেক্ট লাইক রিংস, ফ্রেন্ডশিপ ব্যান্ড, Bracelet, ঘড়ি। ব্যাঙ্গেল, ঘড়ি, এইগুলোকে প্রথমেই খুলে দিতে হবে। মানে সবার। ঘড়ি, আংটি, বালা, মানে চুড়ি, বালা, চুড়ি, চোট যা যা রয়েছে। লাগার সঙ্গে 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 এটা সঙ্গে। করতে হবে, নাহলে একটু পরেই ওটা সোয়েলিং প্রিভেল হবে, এবং তখন আপনার ওটা পসিবল হবে না উইদাউট এনি, আবার কোনো একটা বড় কোনো হেল্প ছাড়া। আদারওয়াইজ ওইটা সঙ্গে সঙ্গে খুলে ফেলতে হবে। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমি বলেছি যে এলিভেট, কিপ ইট এলিভেটেড টুয়ার্ডস দ্য স্কাই। আমি সবসময় বলি উপরের দিকে হাতটাকে নিয়ে যাবেন, যাতে করে অপোজিট শোল্ডারের কাছে রাখলে এটা উঁচু হয়ে থাকবে, গ্র্যাভিটির অপোজিটে। এটা সেকেন্ড। থার্ড হচ্ছে গিয়ে, তার সাথে অ্যাডজাঙ্ক্ট হচ্ছে গিয়ে একটা ক্রেপ ব্যান্ডেজ র্যাপ করা। ক্রেপ ব্যান্ডেজ র্যাপ করাটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ সোজা, কিন্তু ততোধিক আননোন টু দ্য কমিউনিটি। এভরিবডি ডাজ ইট অ্যাজ দে ওয়ান্ট। ভুলভাল, তাতে করে কি হয়, ব্যথা বাড়ে এবং প্রবলেম সলভ হয় না। কিভাবে লাগাবে? সবার প্রথম যেটা ভাবতে হবে, যে কোনো, যদি আমি হাতে লাগাই বা পায়েই লাগাই, দুটো জায়গাতেই তো মেনলি লাগানো হয়, সবসময় এটাই মনে রাখতে হবে যে আমাদেরকে সবসময় বাইরের থেকে ভেতরের দিকে যেতে হবে, ভেতর থেকে বাইরের দিকে না। এটা হচ্ছে কি সবার প্রথম। তাহলে কি ব্লাডটা তো ওই দিকে স্কুইজ হয়ে যাচ্ছে বাইরের দিকে, তা না, আমাকে সবসময় এই দিক থেকে এনে এইদিকে যেতে হবে, ওভারল্যাপ করে করে এইদিকে ঢুকতে হবে। এটা হচ্ছে কি এক।
দুই, রিস্টের ক্ষেত্রে একটা কিছু স্পেশাল পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি হয়, ক্রেপ ব্যান্ডেজটাকে ওপেন আপ করতে হবে, যেরকমভাবে আমরা ওপেন আপ করি সেই দিকে ওটাকে রোল করে ঘোরাতে হবে, এবং প্রথম স্টার্ট করতে হবে এই ন্যারো পোর্শনটাতে, এখান থেকে পোর্শনটাতে স্টার্ট করে দুবার এখানে ঘুরিয়ে তারপরে ফার্স্ট ওয়েব স্পেস দিয়ে নিয়ে আসতে হয়, মানে এই বুড়ো আঙুলের ফাঁকটা দিয়ে নিয়ে আসতে হয়, নিয়ে এসে তারপরে আপনি আবার নিচে নিচে চলে যান। তো অ্যাকচুয়ালি এটা খুব সিম্পল, কিন্তু এই ব্যাপারে হয়তো একটা ছোট ডেমো আমি দিয়ে দেবো আপনাদেরকে। স্যার যেটা বললেন আমরা একটুখানি ডেমনস্ট্রেশনটা দেখে নিই যে কিভাবে আপনি ক্রেপ ব্যান্ডেজ বাঁধবেন। যে হাতে ইনজুরি হয়েছে সেই হাতে যদি ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে হয়, তো সবসময় পেশেন্টের ফেসের দিকে পামটা ফেস করবে। তো পেশেন্টকে এইভাবে হাতটাকে রাখতে বলবেন, রেখে সব থেকে ন্যারোয়েস্ট পোর্শনে এটা স্টার্ট করতে হবে। লাইক যদি ক্রেপ ব্যান্ডেজটা এরকম থাকে, এইভাবে খোলা না, খুলতে হবে এইভাবে ওপেন করতে হবে, লাইক দিস। আর থাম্বের অপোজিট সাইড থেকে করতে হবে, যাতে করে হাতটা পেশেন্টের দিকে ঘোরে, না কি এইভাবে অপোজিট হয়। তো যদি আমি এখন ক্রেপ ব্যান্ডেজটা বাঁধা শুরু করি আর এইভাবে থাম্বের অপোজিট সাইডে আমি ওটাকে রোটেট করি, তাহলে দেখা যাবে ইট ইজ লাইক দিস। এইভাবে ঘোরালাম প্রথম দুটো প্যাঁচ, তারপরে নিয়ে গিয়ে ফার্স্ট ওয়েব স্পেসের মাঝখানে গিয়ে এটা নিলাম। তো এইভাবে তারপরে এবং নিচের দিকে নিয়ে চলে গেলাম। তো এটা হচ্ছে কি রাইট ওয়ে অফ পুটিং এ ক্রেপ ব্যান্ডেজ। খুব ইজি, আপনারা পরে চাইলে যখন কোনো বিপদে পড়েন এই ভিডিওটা আরেকবার চালিয়ে আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ স্যার। কনস্ট্রিক্টিং অবজেক্টকে রিমুভ করা, এলিভেট করা, ক্রেপ ব্যান্ডেজ দেওয়া, এবং যদি পারে তাহলে ওখানে যদি কাট ইঞ্জুরি না থাকে তাহলে আইস প্যাক দেওয়া। আইস প্যাকটা 5-7 মিনিট করে দিনে যতবার ইচ্ছে দেওয়া যেতে পারে, আনটিল অ্যান্ড আনলেস ইউ রিচ টু আ ডক্টর। এই 3-4টে জিনিস যদি ফলো করা যায়, আমার মনে হয় ইনাফ ফর হ্যান্ড ইঞ্জুরিজ। আচ্ছা, এটাতে গেলে ছোট আঙুলের ক্ষেত্রে যদি কারোর হাতের কবজি থেকে বা পুরো এখানে হাত চলে এটা গেল, মেজর রিপ্লান্ট বলে, এবং এটাও করা সম্ভব আজকে এখনকার দিনে খুব ভালো হচ্ছে। অলদো কলকাতাতেও কিছু হয়েছে, কিন্তু সাউথের দিকে তো এটা মানে এখন খুব ভালো নাম্বারে হচ্ছে। মানে কারোর হাত যদি কেটে যায়, হ্যাঁ, পুরো হাতটাকে ধরুন, কাটা হাতটা যদি নিয়ে যাওয়া হয় আবার জুড়ে দেওয়া সম্ভব, পসিবল টু আবার এগেইন রিপ্লান্ট। কিন্তু নিয়ে যাওয়ার পদ্ধতিটা যেটা ডাক্তারবাবু বললেন সেটাকে কিন্তু ফলো করতে হবে। মানে এমনি হাতে করে নিয়ে চলে গেলাম তাহলে কিন্তু হবে না। ধরুন আরেকটা জিনিস হয় যে নিয়ে গেলেন এবং সব কিছু নিয়মে মানলেন, কিন্তু তাও দেখলেন ডাক্তারবাবুরা করলেন না বা করতে পারলেন না। এটার কারণ হচ্ছে কি, যদি ওই যে পার্টটা কেটে গেছে বা ছিঁড়ে পড়ে গেছে, সেটা যদি খুবই ক্রাশ হয়ে যায়, ওই টিস্যুগুলো যেগুলো রিপেয়ার করবে, সেই রিপেয়ারগুলো এন্ডগুলো যদি না খুঁজে পাওয়া যায়, তাহলে অনেক সময় এটা করা যায় না। বাট তবুও চান্স তো নিতেই হবে। এবার তো আমরা শুনলাম যে এরকম আঙুলে চিপে গেল বা আঙুল খসে পড়ে গেল বা হাত কেটে গেল, এইসব শুনলাম আমরা। ধরুন এরকম কোনো পেনিট্রেটিং ইনজুরি হয়েছে, সেখানে নার্ভের ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে কি করে? ভীষণই ভালো কোয়েশ্চেন, ডাক্তারবাবু বলেই হয়তো সেই কোয়েশ্চেনটা বেরোলো। অ্যাকচুয়ালি দ্য ইম্পর্টেন্ট অফ দিস প্রবলেম ইজ যে যদি কোনো পেনিট্রেটিং ইনজুরি হয়, এইটা সবসময় নেগলেক্ট হয়ে যায়, কেউ বুঝতেই পারে না। না। আমার কাছে অনেক এই ধরনের পেশেন্ট আসে যারা বলেছে যে একটা ফ্যান ক্লিন করতে গেছিলাম, করতে গিয়ে একটু হালকা ওই ফ্যানটা ঘুরে গেছিলো, তো একটা কাট হলো, তারপরে কাট হলো তো ভয় পেয়ে গেলাম, ডাক্তারের কাছে গেলাম, ওখানে একটা লোকাল আমাদের ওখানে গেলেন, উনি স্টিচ করে দিলেন, ভাগ্যিস ছিলেন, করে স্টিচ করে আমরা কিন্তু তারপরে এটা শুকিয়ে গেছে। কিন্তু আমার কাছে কেন এলেন? তারপর থেকে এই দুটো আঙুল ওঠে না, দুটো আঙুল এইভাবে হয়ে আছে, মানে এই তো আমাদের নর্মাল, তো এই ওনার এই দুটো আঙুল এইভাবে ড্রপ হয়ে পড়ে আছে সেদিনের পর থেকে। তার মানে সবসময় এটা বুঝতে হবে যে এই যে টেন্ডনগুলো যেগুলো এইগুলো নাড়াতে আমাদের হেল্প করে, ফিঙ্গার্স, এরা কিন্তু স্কিনের জাস্ট তলাতেই আছে। সো হুইচ ওয়াজ লুকিং লাইক আ সিম্পল কাট ইঞ্জুরি, যেটা দুটো স্টিচের প্রয়োজন, সেটা দেখা যাচ্ছে এটা যথেষ্ট গভীর ছিল, এবং সেটা ওই দুটো টেন্ডনকে কমপ্লিটলি কাট করেছে। তো বাইরের থেকে তুমি সেলাই করে দিয়েছো, ওটা জুড়ে গেছে, বাট আঙুল আর ওঠে না। তো তখন আমাদেরকে করতে হবে কি, তখন ওটাকে আবার এক্সপ্লোর করে ওই টেন্ডন দুটোকে আবার রিপেয়ার করতে হয়, কিংবা যদি দেখা যায় অনেকখানি ডিস্ট্রাক্ট হয়ে গেছে, তখন আবার অন্য জায়গা থেকে টেন্ডন নিয়ে টেন্ডন গ্রাফট করে করতে হয়। সো বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যে কোনো ছোটোখাটো পেনিট্রেটিং ইঞ্জুরি ক্যান গো টু ডিপ এরিয়া। যদি ওটা ওখানে গিয়ে ফেঁসে থাকে, কখনো ওটাকে রাস্তায় বা এদিকে ওদিকে বুক চিতিয়ে
অ্যাডভেঞ্চারাস হয়ে ওটাকে বার করার চেষ্টা করতে যাওয়া বোকামি। ওটা করতে গেলে হিতে বিপরীত হবে। এবং ধরুন একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলো, অটো মটো কোনো লোহার কিছু ছোট ফাইন কিছু বা চোঁচ হোক কিছু হয় না, বাঁশের কিছু হলো, ওটা ভেতরে ঢুকে অর্ধেকটা রয়ে আছে। নেভার ট্রাই টু পুল ইট, কিপ ইট দেয়ার, রিচ টু দ্য হসপিটাল। ওখানে আমরা ওকে সঙ্গে সঙ্গে অবশ করে এক্সপ্লোর করে ওটাকে ইনট্যাক্ট বের করে আনার চেষ্টা করব, নট ব্লাইন্ডলি পুলিং ইট। কারণ কি ও ভেতরে গিয়ে কোথাও ফেঁসে গিয়ে ওখানে ওই যেটি আমি পুল করি ওই নার্ভ টেন্ডন সব পুরো ছিঁড়ে মেরে বের করে আনবো, সেরকম এটা একটা হ্যাজার্ডিয়াস ম্যাটার হবে। তো কখনো পেনিট্রেটিং ইনজুরিতে যদি কিছু ওখানে ভেতরে ঢুকে গিয়ে থাকে সেটাকে কখনো আমরা পুল করব না, সেটাকে ওই অবস্থায় আমরা নিয়ে যাব। আর ধরুন যদি কাট হয়ে বেরিয়ে এসছেও কিন্তু ওখানে একটা ডিপ ক্ষত হয়ে আছে, ওটাকে শুধু বোরোলিন লাগালে হবে না, গো টু আ ডক্টর অ্যান্ড প্রয়োজন হলে ওটাকে আমরা এক্সপ্লোর করে, কিছু না থাকলে না, বাট শুড বি এক্সপ্লোর্ড, যাতে করে ভেতরের কোনো ইনফেকশন থাকলে সেটা ক্লিন আপ হয়। আর যদি কোনো ভাইটাল টেন্ডন্স বা কোনো ভেসেলস বা কিছু ইনজিওর্ড হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা রিপেয়ার করতে হবে। যেরকম আমরা ফার্স্ট এডের ব্যাপারে শুনলাম, অনেক লোক আছে যাদের হয়তো একটা ফ্র্যাকচার হয়ে আছে, এরকম শুধুমাত্রই একটা ক্রেপ ব্যান্ডেজ বেঁধে বহুদিন চালিয়ে নিয়েছে, তারপরে দেখা গেল তার একটা ডিফর্মিটি হয়ে গেছে, সে দেখতে হাতটা বেঁকে গেছে, মানে ওইরকম মানে ম্যাল ইউনিয়ন বাজেভাবেই জুড়ে গেছে, তো তখন আপনারা কি চিকিৎসা করেন? হ্যাঁ, এখানে আমি সবসময় একটু 2 স্টেপ আগে থেকে শুরু করছি যাতে করে এটা বুঝতে সুবিধা হয়। একটা ফ্র্যাকচার হলো, আমি প্রথমেই যখন আলোচনা করছিলাম বললাম যে ফ্র্যাকচারটা যদি না নড়ে থাকে, যদি স্টেবল থাকে, স্টেবলকে কী করে বলা হয় সেটা তখনই বলেছি, স্টেবল থাকলে আমরা প্লাস্টার করে দিতে পারি। বাট সবসময় মনে রাখতে হবে যে ইভেন ইফ ইট ইজ স্টেবল, সবসময় ভেতরে একটা মাসেলের ডিফর্মিং ফোর্স থাকে। মানে ওই ফ্র্যাকচারের যে ছোট ফ্র্যাগমেন্টটা তার সাথে যে মাসেলগুলো লেগে আছে সেই মাসেলগুলো তোকে সবসময় পুল করে। সবসময় যখন আমরা প্লাস্টার করে দিলাম তখন হয়তো একটু ওই জায়গাটা সোয়েলিং হয়েছিল, তারপরে সোয়েলিংটা রিডিউস হয় আস্তে আস্তে, তখন ওখানে স্পেস তৈরি হয়, মাসেলের ডিফর্মিং ফোর্সটা ওকে কন্টিনিউয়াসলি টানতে থাকে করে, একটা টাইমে দেখা যায় যে ও নিজের জায়গাতে একটু এইভাবে হালকা বেন্ট হয়ে জুড়েছে, তখনই ওটাকে আমরা ম্যাল ইউনিয়ন বলি। এটা তো প্লাস্টার করে, আর যদি না করেন তাহলে তো অবশ্যম্ভাবী এই বাঁকা হয়ে জোড়াটা। বাঁকা হয়ে জুড়লে কি হবে? বাইরে থেকে কসমেটিক ডিফর্মিটি হলো, ঠিক আছে, আপনার খারাপ লাগছে না, ঠিক আছে, আপনি বললেন না আই এম ওকে উইথ ইট। কিন্তু যখন আপনি প্রত্যেকটা পদে পদে কিছু একটা কাপ নিতে যাচ্ছেন, শাড়ি পরতে যাচ্ছেন, খোঁপা বাঁধতে যাচ্ছেন, রান্না করতে যাচ্ছেন, এভরি মোমেন্ট এভরি পয়েন্ট ইউ আর ডুইং সামথিং, ইউ আর হ্যাভিং আ এক্সক্রুশিয়েটিং পেন, তখন কি করবেন? তখন যদি কিছু করতে হয় সেটা হচ্ছে গিয়ে আবার আমাদেরকে ওইটাকে রি-এক্সপ্লোর করা, করে ওই বাঁকা হাড়টিকে যেভাবে ও জুড়েছিল সেই ফ্র্যাকচার সাইট থেকে আবার ওটাকে ভাঙা, মানে আমরা ডাক্তারি করে সেটাকে ভাঙবো, আবার ভেঙে আবার সেটাকে আবার নর্মাল পজিশনে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে এই পদ্ধতিতে যে হাড়গুলো ড্যামেজ হয়ে গেল সেইখানে গ্যাপ তৈরি হলো, সেখান থেকে আবার কোমর থেকে এক্সট্রা হাড় নিয়ে সেখানে দেওয়া, তারপর একটা প্লেট লাগানো। ইটস খুব সিম্পল, 1 ঘন্টার অপারেশন ছিল, সেটা 2.5 ঘন্টার অপারেশনে পরিণত হলো। আউটকাম অলসো একদমই সেই প্রথমে যদি অপারেশন করা যেত সেরকম হয় না। তো এই ব্যাপারটা বুঝতে হবে। ঠিক, মানে এরকম আছেন, এরকম করে নমস্কার করতে হবে সারা জীবন, তার আগে থেকেই ডাক্তার দেখানো। আচ্ছা, একলব্যর মতো যারা ধরুন গুরুদক্ষিণা দিতে আঙুল কেটে, তাদের জন্য কি এরকম করতে পারবেন যে এক্সট্রা আঙুল লাগিয়ে দিলেন, আমি গুরুদক্ষিণাও দিলাম, আমার 5টা আঙুলও থাকলো? যদি এরকম কেউ করে তাহলে তাকে সবার প্রথমে তো রাঁচিতেই পাঠাতে হবে আজকের দিনে, আর না হলে ওই বলেছি রিপ্লান্ট, ওই আইস প্যাকে করে নিয়ে গিয়ে ডাক্তারের বাবুর কাছে আসুন 6 ঘন্টার মধ্যে। আমি এক্সট্রা লাগিয়ে দিলেন আপনি, আমি ওটাই কেটে দিলাম ঋতিক রোশনের মতো। হ্যাঁ, জাপানিজ মুভিতেও দেখি, জাপানিজ ডনদের ওই আঙুল কেটে রুমালে মুড়ে দিয়ে দেয়। ঠিক, জোকস অ্যাপার্ট, এবার একটা কথা বলবো যে ট্রিগার ফিঙ্গার জিনিসটা কি একটু যদি সহজে বলেন? ট্রিগার ফিঙ্গার হচ্ছে গিয়ে একটা খুব কমন একটা প্রবলেম, যেটা প্রায় দৈনন্দিন জীবনে আশেপাশে ফ্যামিলিতে নেবারহুডে প্রায় একটা না একটা দেখতেই পেয়ে যাবেন আপনারা। এবং সেটা কি, সেটা হচ্ছে গিয়ে অনেক রকম রোগ আছে, তো যেমন সুগার আছে, প্রেশার আছে, থাইরয়েড আছে, আরও কঠিন কঠিন নামগুলো আমি নিচ্ছি না এখানে। তো সেই ধরনের বিভিন্ন রকম ক্রনিক রোগে অনেক সময় না হাতের যে টিস্যুগুলো একটু থিকেন্ড হয়ে যায়। দিস ক্যান বি ওয়ান রিজন, অর অনেক সময় ওভার ইউজেও এটা হতে পারে।
কি হয় তার ফলে যখনই আমাদের কোনো একটা টানেল আছে, শরীরের ন্যাচারাল টানেল যেটার মধ্যে দিয়ে টেন্ডন গ্লাইড করে বা কিছু, সেই টানেলগুলো যদি কোনো কারণে ন্যারো হয়ে যায়, তাহলে টেন্ডনটা ন্যাচারালি খুব ফ্রিকশন করবে, যেটা কিন্তু নর্মাল না। তো ওই ফ্রিকশন হতে 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 এমন একটা টাইম আসবে যখন আর ওখান দিয়ে ওটা গলতে পারবে না, আটকে যাবে। মানে ধরুন টেন্ডনটা একটা স্ট্রেট, একটা সাদা রঙের একটা স্ট্রাকচার, এবারে ওটাকে যদি আপনি খুব চেপে চেপে একটা জায়গা থেকে পাস করান, তাহলে ওটা একটা আওয়ার গ্লাসের মতো দেখতে হয়ে যাবে। তো এইদিকে মোটা, এদিকে মোটা, মাঝখানটা সরু। তো সেক্ষেত্রে যখনই আপনি নাড়াতে যাবেন, ও ওই মোটা অংশটা ওখান দিয়ে পাস করতে চাইবে না। জোর করলেন, খট করে চলে গেল, তারপর এরকম রয়ে গেল। নাও ইট ইজ নট গেটিং, ব্যথা ব্যথা ব্যথা, আবার জোর করলেন, আবার খট করে সোজা হয়ে গেল। সো এটাকে বলে ট্রিগার ফিঙ্গার। এক্ষেত্রে ওই যে টানেলটা, যেটা একটা পুলি দিয়ে তৈরি, সেই টানেলটাকে আমরা উপর থেকে রিলিজ করে দিলে ওটা মোটামুটি নর্মালাইজ হয়ে যায়। তো এটা খুব কমন একটা ইস্যু ফর ফিমেল, মেল, এভরিবাডি। ফিমেলদেরও খুব বেশি হয় এটা। যারা হাতের খুব বেশি কাজ করে তাদের বেশি হয়, মানে যারা বেয়ার হ্যান্ডে কাজ করে তাদেরও বেশি হয়, যারা থাইরয়েড আছে, যাদের অ্যামিলয়েডোসিস বা ওই জাতীয় রোগ আছে, তাদেরও এটা খুব বেশি হয়। তো এরকম যখন ট্রিগার ফিঙ্গার হয়, অনেক সময় অনেকে স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে থাকে ফর সিমটোম্যাটিক রিলিফ। স্টেরয়েড হচ্ছে কি একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট, ওটা ইনফ্ল্যামেশন কিংবা প্রদাহ যেটা বাংলায় বলি, সেই ইনফ্ল্যামেশনটাকে স্টেরয়েড কমিয়ে দেয়। তো কিন্তু সেটা টেম্পোরারি, দি প্রবলেম ক্যান কাম ব্যাক এগেন। তো কিভাবে ট্রিটমেন্ট হবে, সেটা গ্লাইডিং এক্সারসাইজ করে হবে, না স্টেরয়েড দিলে বেটার, না ওটি করে ওটাকে জাস্ট ওটা মাইনার সার্জারি করে ওটাকে ফ্রি করে দেওয়া ইম্পর্টেন্ট, সেটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, ইন্ডিভিজুয়ালি। তার কী কী কোমরবিডিটিস আছে, তার কী কী অন্য কোনো প্রবলেমস আছে, সেগুলোর উপরে আমরা ডিসাইড করি। ডাক্তার এটাকে কি কার্পেল টানেল সিনড্রোম বলে? না, কার্পাল টানেল সিনড্রোম একটা অন্যরকম জিনিস। আচ্ছা, ওটা কি একটু সেটাও এই ধরনেরই, কিন্তু সেখানে যেমন এখানে আমি টেন্ডনের কথা বলছিলাম, যে ট্রিগার ফিঙ্গার মানে টেন্ডনটা এন্ট্র্যাপ হয়ে আছে একটা পুলির মধ্যে। তো ওরকমই একটা টানেল আছে যেখান দিয়ে নার্ভ যায়। এবার রিস্টে এখানে একটা বড় টানেল আছে যেখান দিয়ে টেন্ডনগুলোও যাচ্ছে, যেগুলো এই আঙুলগুলোকে আমাদের নাড়াতে হেল্প করে, এবং একটা মোটা নার্ভ যায়, সেটা হচ্ছে মিডিয়ান নার্ভ বলে সেটাকে। সেই নার্ভটা এই হাতটাকে ইনারভেট করে ম্যাক্সিমাম পোর্শন, এই শেষের দুটোকে বাদ দিয়ে। তো এই যে করেও, এবারে ধরুন ফর সাম রিজন ওই টানেলটা হয়ে গেল ন্যারো, কিংবা টেন্ডনগুলো হয়ে গেল থিক এন্ড, তার ফলে কী হবে, ও টাইট হয়ে যাবে। টাইট হয়ে গেলে নার্ভের উপরে চাপ পড়বে, চাপ পড়লে ওই নার্ভের যেখানে ও ইনারভেট করছে, যেখানে ও নার্ভের ইম্পালস পৌঁছাচ্ছে, সেখানটা এফেক্ট করবে। তো আমাদের কাছে তো অনেক সময় আছে যে সারাদিন হাত ঝিনঝিন করছে, হাত অবশ হয়ে যাচ্ছে, কিছু করতে গেলে হাত থেকে জিনিস খসে পড়ে যাচ্ছে। রাত্রেবেলা অনেকে আপনাকে এরকম বলতে পারে যে আমি ঘুমাই যখন না, আমার হাতটা এমন হঠাৎ করে এমন অবশ হয়ে যায় যে আমার ঘুম ভেঙে যায়। তো এইগুলো হচ্ছে কি কার্পাল টানেলের সিমটমস, যেগুলো হলে আমাদেরকে একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয়। আমাদের কিছু ক্লিনিক্যাল টেস্ট আছে যেগুলোতে বুঝতে পারি যে হ্যাঁ, ওখানে নার্ভের উপর প্রেশার আছে। তারপর সেটাকে আমরা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি বলে একটা টেস্ট হয়, ইএমজি টেস্ট হয়, সেগুলো দিয়ে আমরা ওটাকে কনফার্ম করি যে হ্যাঁ, ওর ওখানে সত্যিই নার্ভের উপর প্রেশার আছে। এবং সেটা থাকলে তার ট্রিটমেন্ট হচ্ছে কি ওই একই রকম, ওই যে টানেলটা সেটাকে ফ্রি করে দেওয়া। অবশ্যই দেখতে হবে যেটা অন্য কোনো রোগ আছে কিনা যার জন্য ওইগুলো সব থিকেন্ড হয়ে গেছে, সেই রোগগুলোকে একটুখানি দেখে বিচার করা। বাট ম্যাক্সিমাম টাইমে যেটা করতে হয় সেটা হচ্ছে কি ওই কার্পাল টানেলটা রিলিজ করে দিলে এই প্রবলেমটা সলভ হয়। আর ডাক্তারবাবু, কনুইতে এমন কি থাকে যে হাতের অন্য জায়গায় লাগুক, আর কনুইতে লাগলে একটা ইলেকট্রিক শকের মতন খাই আমরা, টং করে? এই যে আমাদের হাতের যে 3টে নার্ভ আছে, সেই 3টে নার্ভের একটা নার্ভ যেটাকে বলে আলনার নার্ভ, সেই নার্ভটা খুব সুপারফিশিয়ালি বোনের উপর দিয়ে যায়, ঠিক এইখানে। হ্যাঁ হ্যাঁ, মানে যেখানে আমাদের এই পেটের দিকের যে অংশটা এলবোর, ওইখানে দেখবেন একটা উঁচু হাড় আছে, তার ঠিক পেছন দিয়ে নার্ভটা একদম সাবকিউটেনিয়াস, মানে ঠিক চামড়ার তলাতেই নার্ভটা আছে। ওটা ইভেন এরমভাবে রোল করা যায় চামড়ার উপর দিয়ে। তো যেহেতু ওটা হাড়ের এগেনস্টে আছে, বোনের এগেনস্টে নার্ভটা রেস্ট করছে, তো কোথাও একটু ওই হাড়ের ঠিক ওই জায়গাটা যদি একটু টাচ করে যায়, তাহলে ও এখান পর্যন্ত জানান দেয়, ঝিন করে ওঠে। তো ওটা একটা ইস্যু বটে।
তবে সেক্ষেত্রে আমরা খুব নিজেরাই খুব সতর্ক থাকি যাতে লেগে না যায়, লেগে এবং না যায়, হ্যাঁ, যদি কারোর সঙ্গে শত্রুতা থাকে তাহলে সেটা তাহলে আপনারা ওখানেই মারবো। ওটা ইউজ করতে পারেন না তো, হ্যাঁ। আচ্ছা, আপনি তো প্রচুর খেলোয়াড়দের সাথে আপনি ডিল করেন, ইন্টারঅ্যাক্ট করেন, কি কি স্পোর্টস ইনজুরি আপনি ডিল করেছেন? হ্যাঁ, বেসিক্যালি অ্যাজ এ অর্থোপেডিক সার্জন আমরা দের আর লট অফ ডিফারেন্ট সব থেকে বেশি খেলাধুলোর মধ্যে না, সব থেকে বেশি ডমিনেন্ট যেটা সব থেকে বেশি লোকের চোখে পড়ে এবং সব থেকে বেশি রিপোর্টেড ইজ লেগ, অ্যাঙ্কেল, নিজ অ্যান্ড হিপ। এগুলো কোমরটা অনেক সময় হয়, গ্রোইন হয়, হাত ইজ অলওয়েজ টেকিং আ ব্যাক সিট। হ্যান্ড নিয়ে কেউ অতটা চিন্তা করে না, বাট যদি আপনি দেখেন হ্যান্ড স্পোর্টস লাইক হ্যান্ডবল, ভলিবল, ইভেন ফুটবলার, এমনকি গোলকিপারসরা, ক্রিকেট এবং সবচেয়ে বড় কথা ক্রিকেট, কমব্যাট স্পোর্টস। কমব্যাট স্পোর্টস, তাতে এখানে হ্যান্ড ইনজুরিস অনেক বিদেশে খুব রিপোর্টেড হয়, এখন আজকাল রিপোর্টেড হওয়া বেশি করে শুরু করেছে, বাট ভারতবর্ষে এখনও এটা একটু ইগনোরড আছে, বাট আশা করি আস্তে আস্তে অ্যাওয়ারনেস বাড়ছে এবং এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আমি হচ্ছে কি এই বছরই আমাদের একটা ফিফা এএফসির একটা কনফারেন্স আছে স্পোর্টস মেডিসিনের উপরে কুয়ালালামপুরে, তো সেখানে আমাকে একটা ইনভাইটেড স্পিকার হিসেবে ডাকা হয়েছে টু টক অ্যাবাউট দ্য হ্যান্ড ইঞ্জুরি ইন গোলকিপার্স, লাস্ট লাইন অফ ডিফেন্স হ্যান্ড ইঞ্জুরিজ ইন গোলকিপার্স, সো আই উইল বি টকিং অন দ্যাট। তো এই সব একটু যদি ছোট করে ব্রিফলি একটু বলতে পারেন হ্যান্ড আমাদেরকে। ইঞ্জুরি মানে সহজে। দেখুন, ও গ্লাভস পরে বটে, কিন্তু গ্লাভস পরলে ও যে ফোর্সে বলটা আসে সেটা যদি আঙুলের এরকম করে ডগায় লাগে তাহলে কি হবে? তাহলে ইট উইল গেট ফ্র্যাকচার্স, ইট উইল গেট ডিসলোকেশনস। এইভাবে তো পড়তেই আছে। আমি বলেছিলাম যে ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড, এটা তো ওদের মানে একটা গেমে বোধহয় 10 বার পড়ে। তাহলে ইনফ্যাক্ট ক্রিকেটের ফিল্ডাররাও ক্রিকেটের ফিল্ডাররা, ক্রিকেটে তো আবার একটা ওভার ইউজের ম্যাটার আছে, এই বল করতে করতেই রিস্টে, কবজিতে, শোল্ডারে, আমরা টেনিস এলবো। টেনিস এলবো। সচিনের তো বিখ্যাত এটা। হ্যাঁ, ওর তো অপারেশন হয়েছে এটা হ্যাঁ। নিয়ে, এবং আমার মনে হয় সচিনের শুধু টেনিস এলবো না, তার অনেকগুলো ইনজুরি আছে। হ্যাঁ, ইয়েস না, ওটা যেহেতু ওর সার্জারি হয়েছে এই জন্য ওটা একটুখানি স্পেসিফিক্যালি সবাই কথা বলে ওই উইকেট ব্যাপারটা। কিপার, গোলকিপার বললেন মানে, হ্যাঁ। ইয়েস। তারপর নীরজের কথা বললাম, ও তো প্রফেশনাল জ্যাভলিন, ও তো অলিম্পিক হয়েছে। যে আবার ধরুন যারা ওই যে অভিনব বিন্দ্রা বা এরা, ওর যদিও অপারেশন হয়নি, বাট দে গেট কন্টিনিউয়াসলি ইঞ্জুরিজ টু দ্য শোল্ডার, এলবো অ্যান্ড রিস্ট। কোন স্পোর্টস স্টারদের সাথে আপনি ডিল করেছেন? মানে হ্যান্ড সার্জন হওয়ার আগে যখন আমি অ্যাজ এ অর্থোপেডিক সার্জন কাজ করছিলাম, আমি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ডক্টর ছিলাম। আচ্ছা, হ্যাঁ, ফুটবল। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। তো আমার সাথে আমি যখন ছিলাম, ইট ওয়াজ ইন 2007, 8 and 9, ওই সময় ইন্ডিয়া বেশ কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ জিতেছিল, যেমন একটা নেহেরু কাপ বলে একটা হয়, ওটা জিতেছিল, এফসি চ্যালেঞ্জ কাপ জিতেছিল। তো এই ধরনের একটা ইন্টারন্যাশনাল কাপ আমরা জিতেছিলাম। সেই সময় আমাদের কোচ ছিলেন মিস্টার বব হাউটন ফ্রম ইংল্যান্ড, আর আমাদের ক্যাপ্টেন ছিল হচ্ছে কি বাইচুং, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের। এবং বাইচুং ছিল তখন এখন সুনীল ছেত্রীর নাম আমরা শুনে থাকবেন, ও তখন হচ্ছে একদম নিউ কামার ছিল এবং হি ওয়াজ আ ভেরি মানে আপকামিং গাই। আজকে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার ইন আওয়ার কান্ট্রি, অফকোর্স। আর এখনও রিটায়ারমেন্টও নিয়েছে। বাট আদারওয়াইজ দের আর লট অফ এই ধরনের ফুটবল, and one of the most successful Indian football captain, গোল স্কোরার, goal scorer, ইন্টারন্যাশনাল গোল হ্যাঁ, স্কোরার। হ্যাঁ। তো যদিও এই মানে র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে ফর ডিফারেন্ট কাইন্ড অফ রিজনস, ওগুলোতে আমি আসছি না, বাট আমি ওই ফুটবলের সাথে বেশ কিছু দিন আমি থেকেছি এবং এখনও আমি ওই ফিফা এবং এএফসির প্যানেলে রয়েছি ফর ডোপিং অ্যান্ড আদার থিংস। তো বাইচুংদার কি কি ইনজুরি আপনি দেখেছেন? বাইচুংয়ের নি ইঞ্জুরিজ অনেক ও হয়েছে। আচ্ছা, বাইচুংয়ের নিয়ের সার্জারি হয়েছে মাল্টিপল টাইম। হ্যাঁ, যেটা আপনি বলেন ফুটবলের নি ক্ষেত্রে ইঞ্জুরিজ হয়েছে, হাতের কিছু হয়নি, বাট বাইচুংয়ের নি ইঞ্জুরিজ, লিপস ইঞ্জুরিজ হয়েছে অনেক। খেলতে গিয়ে ব্যাং হয়েছে এবং ওখানে আমার সামনেই কেটেছে, একদম ফালা হয়ে গেছে, তারপর ওটাকে রিপেয়ার করতে হয়েছে। আচ্ছা, এই যে সার্জারি আপনারা করেন এবং তার পরের কি কেয়ার নেওয়া উচিত? কারণ সার্জারি অবধি সবাই জেনে গেল, এবার বললো যে ডাক্তারবাবু তো সার্জারি করে দিল, আমার তো দায়িত্ব নেই, আপনি ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, এটা খুব বড় একটা পোস্ট ব্যাপার। সার্জারি কি খেয়াল রাখা দেখুন, উচিত? হ্যান্ড সার্জারি ইজ অ্যাকচুয়ালি কম্পাইলেশন অফ 2-3টে জিনিস। সেটা হচ্ছে গিয়ে প্রথমে তো ডিটেকশন, পেশেন্টকে অ্যাওয়্যার হতে হবে এবং সেটার জন্য আমাদের কাছে আসতে হবে। 2 হচ্ছে গিয়ে সার্জারি, হুইচ ইজ মেয়ার 20% ফর দ্য রেজাল্ট। তারপরে হচ্ছে গিয়ে খুব স্পেসিফিক এবং সিরিয়াস এবং মানে ওয়েল কোঅপারেটেড রিহ্যাবিলিটেশন। এইটা ছাড়া হ্যান্ড ইঞ্জুরি ইজ অ্যাবসলিউটলি জিরো। উইদাউট প্রপার রিহ্যাবিলিটেশন
হ্যান্ড সার্জারির কোনো রেজাল্ট আপনি ভালো পাবেন না। তার জন্যে পেশেন্টকে আগের থেকেই জানতে হবে যে ও অপারেশনের পরে যে এই যে টিডিএস প্রসেস সেটা ও আন্ডারগো করতে পারবে কিনা। ওরা যদি ইয়েস বলে তখনই আমরা সার্জারিতে যাবো, নাহলে দের ইজ নো পয়েন্ট অফ ডুইং সার্জারি। ঋষভ পন্থের অ্যাক্সিডেন্ট হয়েছিল বিশাল বড়, তারপরে ঋষভ পন্থ আবার মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছে, কিন্তু এর পিছনে যারা কাজ করেছে তাদের কথা একবার ভেবে দেখেছেন কি কি সাংঘাতিকভাবে তারা কাজ করেছে ঋষভ পন্থের ওপরে, যে আবার সে ওই রকম একটা খেলায় আবার ফিরে আসতে পেরেছে। তো ডাক্তারবাবুদের কথা মনে রাখবেন, এরা খুব Behind the scene always. বিহাইন্ড দ্য সিন এগুলো খুব ইম্পর্টেন্ট এরা। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করি, সবাই বলে বাত 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 মানেই হচ্ছে হলো আর্থ্রাইটিস, মানেই হচ্ছে হলো পা, হাঁটু। বা হাঁটু, কোমর, কোমর, হ্যাঁ, এসব। হাত বা আঙুলের বাত। হ্যাঁ, তো হাতের বাত এবারে প্রথমেই আমরা যদি একটু মনে করি দেখবো, আমরা প্রথমে শুরু করেছিলাম কনজেনিটাল, তারপরে অ্যাকোয়ার্ড ট্রমা, তারপরে ওভার ইউজ। এবারে এর সঙ্গে আরেকটা অ্যাড হয়েছে, এবার হচ্ছে এই কথা প্রশ্নটা এলো বলে আমার মনে পড়লো, সেটা হচ্ছে গিয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো ধরনের বাত, দের আর লট অফ ডিফারেন্ট রিউম্যাটিক ডিজিজ, যার ফলে হাতের এগুলো হয় যে পেরিফেরাল জয়েন্টগুলো ড্যামেজ হয়। তো সেক্ষেত্রে সেটা সব থেকে বেশি হাতে ইস্যু হয়, সেটা হচ্ছে গিয়ে এই থাম্বের যে বেসের যে জয়েন্টটা, এই থাম্ব বেসের জয়েন্টটা আর্থ্রাইটিক হয়ে যায়, স্পেশালি একটু এজেড পিপলদের, আর যাদের রিউম্যাটয়েড আছে তাদের তো হয়ই। এবারে সেক্ষেত্রে তার কিছু কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট অপারেশন রয়েছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে তো ওখানে তো রিউমাটয়েডের ট্রিটমেন্ট চলছে, সাথে সাথে যদি একদম বেঁকে টেকে গেছে তখন তার কিছু লিগামেন্ট ব্যালেন্সিং ট্রিটমেন্ট এইসব রয়েছে। কিন্তু যদি আপনি পিওর আর্থ্রাইটিসের কথা বলেন, তাহলে হাতের জন্য সবথেকে বেশি কমন হচ্ছে গিয়ে ফার্স্ট সিএমসি, মানে থাম্বের বেসের যে জয়েন্টটি সেটা আর্থ্রাইটিক হয়, এবং তার জন্যে বেশ কিছু ধরনের সার্জারি আমাদেরকে এক্সপ্লেন করা আছে, এবং আমরা এটা করে থাকি, যদিও ইন্ডিয়াতে এর সংখ্যা একটু কম। অনেকে ধরুন এমন একটা জায়গায় বেড়াতে গেছে, ধরুন পাহাড়ে বেড়াতে গেছে, এরকম কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে তার শোল্ডার ডিসলোকেট করে গেছে, তো এরকম কিছু বলতে পারেন যে সেই শোল্ডার ডিসলোকেশন সে কি নিজে কিছু ঠিক করতে পারে এরকম? শোল্ডার ডিসলোকেশন যদি হয়ে থাকে ফার্স্ট টাইম ট্রমাটিক, তাহলে এটা নিজের থেকে করাটা একটু ডিফিকাল্ট, বাট অনেক সময় এটা পসিবল হয় যদি লোকজন মেরে টান মারলো, বসে গেল নিজের জায়গায়। অনেক সময় এটা আমরা শুনে থাকি যে ফুটবল খেলতে গিয়ে হয়েছে, তারপর বন্ধুরা টেনে বসিয়ে দিয়েছে। যদি সেটাই হয় তাহলে তো খুব ভালো, যদি বসে যায় ভালো, আর যদি না বসে যায় তাহলে অবশ্যই গিয়ে ডাক্তারের কাছে গিয়ে ওটা করতে হবে। এখানে যেটা যে আইডিয়াটা যেটা এখনই আমার মনে হয় কনভে করার দরকার, সেটা হচ্ছে গিয়ে যখনই একটা শোল্ডারের মতো বড় জয়েন্ট ডিসলোকেট হয়, তখন আমাদের বুঝতে হবে এটা ইট ইজ নট অনলি ম্যাটার অফ বোন, দের আর লট অফ সফট টিস্যু স্ট্রাকচার, ক্যাপসুলস, মাসলস, টেন্ডন, যারা ইনজিওর হয়ে ওটাকে বেরিয়ে আসছে। সো ইভেন ইফ হোয়েন ইট ইজ গেটিং ব্যাক টু দ্য পজিশন, তো ওই যে হোলটা বা যে ড্যামেজটা ওখানে হয়েছে সেইটা সারানোর সময় দিতে হবে। সেটার জন্য আমরা 3 উইকস ওকে ইমোবিলাইজ করে রাখি। ইউজুয়ালি ওই সময়ের মধ্যে ওটা হিল হয়ে যায়, বাট দের আর ফিউ টাইমস যেখানে একবার হয়েছে তো ওটা বারবার হতে থাকে, তখন আমরা তাকে বলি রিকারেন্ট ডিসলোকেশন। তো সেক্ষেত্রে তখন সার্জিক্যালি ওটাকে ওই যে লিগামেন্ট বা মাসেলসগুলো ছিঁড়েছে সেগুলোকে রিপেয়ার করার একটা সার্জারি হয়ে থাকে। তো ওই আমাদেরকে- সময়টা কি করলে একটু ওই উপকার সময় পাবে? আমি ওটাই বলবো যে যদি ডিসলোকেশন হয়ে থাকে, তাহলে যদি কেউ বসিয়েও দেয় লোকালি, অবশ্যই গিয়ে ডাক্তারকে দেখাতে হবে, এবং তার যে প্রপার ইমোবিলাইজেশন প্রোটোকল সেটাকে মেনটেন করতে হবে। ওই মুহূর্তে আর অন্য কিছু নেই, ওই সময় একটু আইস প্যাক দেওয়া ছাড়া বা একটা এরকম ব্যাগ নিয়ে নেওয়া ছাড়া। যদি ব্যাগ না থাকে তাহলে যেরকম বলছিলেন আপনি যে গামছা হোক যা অ্যাভেলেবেল কিছু রয়েছে দিয়ে ওটাকে হাতটাকে স্লিং বানিয়ে রাখতে হবে, এবং যাতে করে হাতটা না নড়ে, ওই আবার লোকেটেড পজিশনে স্টে করে সেই ব্যাপারটা দেখতে হবে। কিন্তু এই পুষ্পার রোগটা কি হয়েছে, এই যে এরম করে থাকে, ওটা ঠিক করা যায় না? আল্লু অর্জুনের কাঁধে ওটা ওনার হচ্ছে গিয়ে ওটাই স্টাইল, আচ্ছা আচ্ছা। যেমন রজনীকান্তের একটা স্টাইল আছে। না, ওটা তো মনে হয় একটা ডিফর্মিটি। কাঁধে বেশি ভার নিয়ে ফেলেছে এদিকে। উঠে গেছে। এই কাঁধ নিয়ে যখন আলোচনা হলো, খুব সহজ একটা জিনিস আমি জানতে চাই, মানে সহজে জানতে চাই, খুব কমন একটা জিনিস, সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। Correct. এটা কি রোগ একটু বলুন, আর এবং এটা কিভাবে ফিক্স করা সম্ভব? যদি এটা আমরা একদম বুক থেকে উঠিয়ে আনি, সেটা প্রথমেই যে সেন্টেন্সটা লেখা আছে এই প্রবলেমটার জন্য, সেটা হচ্ছে কি দিস ইজ আ সেলফ লিমিটিং ডিজিজ। সেলফ লিমিটিং মানে এটা হয় নিজে নিজে, এটা আবার নিজে নিজে ঠিক হয়ে যায়। এবারে এই যে মাঝখানের পিরিয়ডটা নিজে নিজে হয়ে যায় আবার নিজে নিজে ঠিক হয়ে যায়, এর মাঝখানের পিরিয়ডটা খুব কষ্টদায়ক। হ্যাঁ,
সেই কষ্টদায়কের ব্যাপারটা হচ্ছে গিয়ে এর মেন ইস্যুটা হচ্ছে গিয়ে এখানে দেয়ার আর লট অফ ডিফারেন্ট হাইপোথেসিস অ্যান্ড অল, কীভাবে হয়, কেন হয়, তার কি কি ফেজ আছে, এগুলোর মধ্যে যাচ্ছি না। ইস্যুটা হচ্ছে গিয়ে সামহাউ ওখানের যে টিস্যুগুলো কন্ট্রাক্টেড হয়ে যায় এবং ব্যথা পান আপনি, আপনি আরও নাড়াতে চান না, ও আরও কন্ট্রাক্টেড হয়ে যায়। তো এর ট্রিটমেন্টটা হচ্ছে গিয়ে মুভ করা। মানে ধরুন ফর এক্সাম্পল আমাদের একটা কোনো রোগ নিয়ে কোনো পেশেন্ট এলো, আমরা কি করি, হয় তাকে কোনো ম্যানিপুলেট করি বা কিছু করি বা তাকে কোনো ওষুধ দিই যাতে করে এটা সারে। এই ক্ষেত্রে যদি পেশেন্ট আসে এবং যদি আমরা ডিটেক্ট করি যে এটা ফ্রোজেন শোল্ডার, তাহলে এর এর রোগটা, এর ট্রিটমেন্টটা হচ্ছে গিয়ে মুভ করানো। এবার পেশেন্ট বলবে আমি তো ব্যথা পাচ্ছি, আমি তো পারছি না মুভ করাতে। তখন আমরা যেটা করি, সে যে ওষুধগুলো দিই সেই ওষুধগুলো হচ্ছে গিয়ে যখন আপনি মুভমেন্টটা অ্যাটেম্প্ট করছেন, সেই যে ব্যথাটা আপনি পাচ্ছেন সেই ব্যথাটাকে কম করার জন্য ওষুধটা, কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে মুভ করা, মুভিং, মোবিলাইজেশন অফ দ্য শোল্ডার, ওটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট। এবার সেটা কিভাবে করলে উনি করতে পারবেন সেটাকে এস্টাবলিশ করাই হচ্ছে আমাদের কাজ, যে এই পেশেন্টটাকে আমরা কি কোনো ইঞ্জেকশন দেবো, নাকি কোনো আর্থ্রোস্কোপি ঢুকিয়ে ওখানে ওটাকে হাইড্রোডাইলেটেশন করব, নাকি ওটাকে পেশেন্টকে একটু ঘুম পাড়িয়ে ওটাকে ম্যানিপুলেট করিয়ে দেবো, কিংবা ওষুধ দিয়ে বা ফিজিও দিয়ে ওটাকে ঠিক করাবো। সো দ্যাট উইল ডিপেন্ড, ওটা আমরা ডিসাইড করবো, বাট দ্য আলটিমেট গোল ইজ টু মোবিলাইজ। তো মোবিলাইজ করলেই এই ফ্রোজেন শোল্ডারটা ঠিক হয়। যদি পেশেন্ট নিজে করতে পারে, তখন আমরা ইউজুয়ালি কি, যখন আমরা কোনো ট্রিটমেন্ট করি, আমরা কখনো পেশেন্টকে বলি না যে ব্যথা পান আপনি, কিন্তু এই প্রবলেমটাতে আমরা বলি এটাতে আপনার চোখের জল বেরিয়ে যাক, বাট ইউ হ্যাভ টু মুভ। সো এইখানেই এই প্রবলেমটার সাথে অন্যান্য প্রবলেমগুলোর ডিফারেন্স। এই যে হাত কাটা চলে গেল, আঙুল কাটা চলে গেল, এর পরে মানে আর্টিফিশিয়াল এই হ্যান্ড ফিঙ্গার এগুলো এখন কিরকম এসছে? হ্যাঁ, এখন এমনি যেটা মুভ করে না সেগুলো তো অনেক দিন ধরেই আছে, এবং কালার ম্যাচ করে একটা ছোট্ট এরকম করে ব্লকের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, এগুলো তো পাওয়া যায়, এক্সপেন্সিভ বাট পাওয়া যায়, কিন্তু লোকে দেখে বুঝতে পারবে না, বাট ওগুলো মুভ করে না। কিন্তু এখন নতুন নতুন সব প্রসেসেস আসছে, যেটা এখন রিসেন্টলি এসছে এবং এটা খুব মার্কেটে ছেয়ে আছে এবং আসছে। অলদো ইন্ডিয়ান মার্কেটে ইটস নট দ্যাট মাচ পপুলার বিকজ অফ প্রাইস। সেটা হচ্ছে কি মায়ো ইলেকট্রিক প্রসেসেস। তো মায়ো ইলেকট্রিক প্রসেসটা কী করে, ও তো একটা বাইরে থেকে একটা ইলেকট্রিক্যাল কোনো পাওয়ার লাগে ওর, যেটা দিয়ে ও মুভ করে। তো ও সেটা কী করে, মাসেলের যে টোন বা মাসেলের যে ইম্পালস, সেখান থেকে ওই ইলেকট্রিক্যাল পাওয়ারটা নেয়, নিয়ে ডিফারেন্ট কাইন্ড অফ মুভমেন্ট করে। তো এখন এত রিফাইন্ড মুভমেন্টস ওরা তৈরি করেছে যে ছোটোখাটো যেগুলো আমরা জেস্চার্স করি সেগুলো ওই মায়ো ইলেকট্রিক প্রসেসেস দিয়ে করা যায়। এতে করে গ্রিপ স্ট্রেংথ অনেক বেশি আছে, এবং যে ফাইন কাজগুলো, ইঞ্জেকশন দেওয়া, সেটাও হয়তো করতে পারবে কিছুদিন পরে মায়োইলেকট্রিক প্রসেস, বাট দিস আর ভেরি এক্সপেন্সিভ। সাধারণ অ্যাভারেজ ইন্ডিয়ানসদের পক্ষে হট করে এটা করা ইজ নট ইজি, বাট স্টিল এখন ধরুন যাদের এগুলো হয় তাদের ডিফারেন্ট কাইন্ড অফ হেল্প থাকে, বিভিন্ন কোঅপারেশনস থাকে, যারা পলিটিক্যালি হোক আর এবং বিভিন্ন ক্লাবের থ্রু দিয়ে হোক, ওরা এটা যদি প্রোভাইড করতে পারছে এবং করছেও, করে এই প্রসেসের কিন্তু ভালো ফিডব্যাক আছে, এবং আশা করি আগামী দিনে আরও সস্তা হবে এবং এটা আরও বেশি সাধারণের মধ্যে পৌঁছে দেওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, আমাদেরকে হাত নিয়ে এতটা ডিটেলে অ্যাওয়্যার করার জন্য। এবং তার সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই এপিসোডের গিফট পার্টনার শালিমারকে এত সুন্দর একটা গিফট হ্যাম্পার স্পন্সর করার জন্য। আর তার সাথে ডাক্তারবাবু, কেমন লাগলো আমাদের সাথে আড্ডা মেরে? আমি অসংখ্য ধন্যবাদ দেবো আপনাদের, যে আমাকে আপনারা ডেকেছেন এবং এই ব্যাপারটা নিয়ে এত বড় আলোচনা হলো। এখনও পর্যন্ত অ্যাওয়ারনেস বাড়ছে যদিও, বাট স্টিল এই প্ল্যাটফর্মগুলো খুব ইম্পর্ট্যান্ট টু রিচ হিউজ নাম্বার অফ পিপল, যারা সত্যিকারেই জানে না যে অ্যাকচুয়ালি হ্যান্ডের কোনো কিছু ইস্যুস হলে কোথায় যেতে হবে। তো সেক্ষেত্রে এটা খুব বড় স্টেপ ফর নট অনলি ফর আস, ফর আমাদের মানে সিভিলাইজেশনের জন্যও খুব ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি যে জিনিসগুলোর যে রিফাইনমেন্টটা বাড়ছে, ডিমান্ডটা বাড়ছে, পারফেকশনস বাড়ছে, তো সেই ব্যাপারটা নিয়ে এই কথাগুলো আলোচনা করাটা খুব জরুরি ছিল বলেই আমার মনে হয়। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে এই মজার ছলে এই ইঞ্জেকশন পডকাস্টের মাধ্যমে যেভাবে এটা পেনিট্রেটেড হয় টু কমন ম্যান,
তা এটা কিন্তু একটা সিরিয়াসলি কোনো একটা ডিবেটের মাধ্যমে কিংবা একটা ডাইডাক্টিক লেকচারের মাধ্যমে করা সম্ভব নয়। আমরাও সেটাই চেষ্টা করি, যাতে এই যে কঠিন কঠিন টার্ম বা মানুষের যে এত ভীতি রয়েছে ডাক্তারবাবুদের প্রতি, বা ডাক্তারবাবুদের সম্বন্ধে একটা পারসেপশন রয়েছে ডাক্তারবাবু মানেই খুব সিরিয়াস মানুষ, তার জীবনে হাসি নেই, মজা নেই, গান বাজনা নেই, সে বোধহয় খুব সিরিয়াস একজন রাম মানুষ। গরুড়ের ছানা। রাম গরুড়ের ছানার মতন এই পারসেপশনটাও ডাক্তারবাবুদের ব্যাপারে চেঞ্জ করা আমাদের উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য এবং এই কর্মকাণ্ডে আপনারাও সামিল হন। কিভাবে? এই এপিসোডগুলো একটু শেয়ার করুন, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, এবং বাকিদের মধ্যেও এই অ্যাওয়ারনেসগুলো ছড়িয়ে দিন। দেখুন চারিদিকে এত খারাপ খারাপ কন্টেন্ট ঘুরছে, সেগুলোর প্রচুর ভিউজ, কিন্তু আমরা এরকম একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কাজ করছি, অর্থাৎ মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করছি। কিন্তু দেখো, হ্যাঁ, কেউ লিখুন না কিছু জানতে চাইলে, বা আমাদের যদি কিছু মনে করেন যে আমাদের কিছু চেঞ্জ করা দরকার, সেগুলো লিখুন না, আমরা পড়বো, আমরা পড়ে সেগুলো চেষ্টা করব সেগুলোকে আমরা শোধরাতে বা আরও নতুন কিছু জিনিস আপনাদের দিতে। তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।